হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও শোনা যাচ্ছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তো আজকে সাউন্ডে একটু ডিস্টার্ব হবে, পাশের বাসায় কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো মাঝে মাঝে একটু একটু শব্দ শোনা যাইতে পারে, আর বাদ বাকি সব কিছু ইনশাল্লাহ ঠিক থাকবে। আমাকে একটু বলো তো আমার অডিও আর ভিডিও শোনা যাচ্ছে কিনা। আজকে আমরা সি প্রোগ্রামিং এই চ্যাপ্টারটার উপর 5 নাম্বার ক্লাসটা করব। 5 নাম্বার ক্লাসটা করব। তো আগের ক্লাসটা আশা করি করা হয়েছে, তাই না? আগের ক্লাসে আমরা কি করছিলাম? আমাদের প্রথম সি প্রোগ্রাম লিখছিলাম, তাই না? আগের ক্লাসে কি কি করছিলাম আমরা একটু রিক্যাপ করে তারপর আজকের ক্লাসটা শুরু করব। ওকে, আজকের ক্লাসে মূলত আমরা বিভিন্ন অপারেটর নিয়ে আলোচনা করব, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা। ঠিক আছে, গত ক্লাসে আমরা আমাদের প্রথম প্রোগ্রাম লিখছিলাম, যেটা তোমাদের স্ক্রিনে কি হ্যালো ওয়ার্ল্ড লেখা প্রিন্ট করতো, তাই না? আমাকে বলো। তারপর আমরা এরকম একটা প্রোগ্রাম দেখছিলাম। তারপর এই যে এগুলো নিশ্চয়ই মনে আছে, এগুলোকে বলে এসকেপ সিকোয়েন্স, তাই না? তুমি যদি স্ক্রিনে নতুন একটা লাইনে যাইতে চাও বা নিউ লাইন লিখতে চাও কিংবা ডাবল কোটেশন লিখতে চাও কিংবা এই জিনিসগুলো লিখতে চাও, তাহলে প্রিন্টএফ এর মধ্যে, আমাদের প্রিন্টএফ ফাংশনটার মধ্যে এই জিনিসগুলা লিখতে হয়, তাই তো? তারপর আমরা কি দেখছিলাম? এরকম একটা প্যাটার্ন প্রিন্ট করছিলাম আমাদের স্ক্রিনে, মনে আছে সবার, তাই না? তারপর আমরা দেখছিলাম ইনডেন্টেশন, যে প্রোগ্রামে আমরা সুন্দর করে ওই যে প্যারাগ্রাফ লেখার সময় বা তোমরা ভাব সম্প্রসারণ লেখানোর সময় ইনডেন্ট করে লেখো না, প্যারা প্যারা করে লেখো না, ওরকম জিনিসটা প্রোগ্রামিংয়েও আছে, যাতে করে পড়তে সুবিধা হয়, যাতে করে কোডটা দেখতে গোছানো লাগে, সুন্দর লাগে এবং পড়তেও আমাদের সুবিধা হয়। সব কিছু তুমি যদি একসাথে শুরু করে দাও তাহলে হিজিবিজি হয়ে যায়। এই জন্য আমরা ইনডেন্ট করে করে প্রোগ্রামিং করি। এগুলো নিয়ে আমরা শিখবো, আস্তে আস্তে আরও ডিটেলসে শিখবো। তারপর আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা, ডেটা। প্রোগ্রামিংয়ে মূলত আমরা ডেটা নিয়ে কাজ করি, বিভিন্ন টাইপের ডেটা হয়। ক্যারেক্টার ডেটা কি ছিল? আমাদের যত ধরনের অক্ষর আছে, সংকেত আছে, সবগুলাকেই আমরা ক্যারেক্টার ডেটা এটা দিয়ে বুঝাই, তাই না? তারপর ইন্টিজার, আমাদের পূর্ণ সংখ্যা যে সমস্ত ডেটা আছে। ফ্লোট, দশমিক নাম্বার যে সমস্ত আছে তাদেরকে আমরা কি ফ্লোটিং পয়েন্ট নাম্বার বলি। ডাবলও কি দশমিক সংখ্যাই, কিন্তু আরেকটু বড়, আরেকটু বড়, তাই না? আমরা তো দেখছিলাম। তো এই আমাদের ডেটা টাইপ ছিল। তো ডেটা টাইপ সম্পর্কে বিভিন্ন জিনিস আমরা দেখছিলাম। ইন্ট দিয়ে বোঝানো হয় ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ। ফরম্যাট স্পেসিফায়ারকে আমরা দেখছিলাম। এখানে অনেকগুলো ডেটা টাইপ দেওয়া আছে, তোমার সবগুলো মুখস্থ করার দরকার নেই। যেগুলো হলুদ কালার দেওয়া আছে ওগুলো একটু মনে রাখতে হবে। রেঞ্জটা মনে না রাখলেও হবে। এই যে রেঞ্জ, এটা মনে না রাখলেও হবে। বুঝতে পারলাম? ঠিক আছে। তারপর আমরা চলক কি দেখছিলাম। প্রোগ্রামিংয়ে যেই কন্টেইনার বা যেই কোটায় আমরা বিভিন্ন ডেটা রাখি, বিভিন্ন তথ্য রাখি, সেগুলোকে কি চলক বলা হয়। আমাদের চলকগুলোর নাম দিতে হয়, তাই না? তাই তো, আমাদের চলকগুলোর নাম দিতে হয় এবং বলে দিতে হয় এই চলকটা কি ধরনের ডেটা রাখবে কম্পিউটারকে। মনে আছে না আমরা যখন ডিক্লেয়ার করতাম? তারপর এই যে চলকের নামের কিছু নিয়ম ছিল, এটাও আমরা গত ক্লাসে দেখছি, তাই না? তারপর সিতে কিছু রিজার্ভড কিওয়ার্ডস ছিল, দেখছিলাম না? এগুলো মুখস্থ রাখার দরকার নেই, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। আমরা যখন পুরো চ্যাপ্টারটা শেষ করব দেখবো অটোমেটিক মুখস্থ হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম জিনিসপত্রই, ঠিক আছে? তারপর কোনটা ভ্যারিয়েবলের নাম হইল, কোনটা হইল না, এগুলোও আমরা দেখছিলাম, তাই তো? একটু মনে করে দেখো, আমরা এই টপিকগুলোও দেখছিলাম, তাই না? তারপর কি দেখছিলাম? তুমি একটা ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করবা, কম্পিউটারকে কিভাবে বলবা আমার একটা ভ্যারিয়েবল বা একটা মেমোরি দরকার, কিভাবে বলতা, তাই না? বলো তো। আমরা প্রথমে ডেটা টাইপটা বলতাম। ধরো আমি ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল চাচ্ছি, ইন্টিজার টাইপের ডেটা, তো আমি ডেটা টাইপটা বলতাম, তারপর ভ্যারিয়েবলের একটা নাম,
এটা বলে দিলেই আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ফেলছি এ। তুমি চাইলে এখন এতে বিভিন্ন ধরনের ইন্টিজার ডেটা রাখতে পারো, তাই না? আমাকে বলো। তারপর আমরা দেখছিলাম ফরম্যাট স্পেসিফায়ার। প্রিন্টএফ এর মধ্যে তুমি যদি প্রিন্ট করতে চাও ওই ভ্যারিয়েবলগুলা, তোমার কি ফরম্যাট স্পেসিফায়ার লাগতো, তাই না? সবাই বলো তো, সবাই বলো। এন্ড সবার লাস্টে আমরা এরকম একটা প্রোগ্রাম দেখছিলাম। সবাই একটু প্রোগ্রামটা দেখো এবং বলো এটার আউটপুট কি এটাই আসবে কিনা। সবাই একটু প্রোগ্রামটা দেখো, কোডটা দেখো এবং বলো এটার আউটপুট কি এটাই আসবে কিনা। দেখো এই প্রোগ্রামে আমরা কি করছি, প্রথমত ইন্টিজার টাইপের একটা ডেটা ডিক্লেয়ার করছি, তাই না? ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি যার নাম হচ্ছে ইন্টিজার ভ্যার। ইন্টিজার ভ্যার। তারপর সেই ভ্যারিয়েবলটার ভ্যালুও অ্যাসাইন করে দিছি, কত? 10। তারপর ফ্লোট টাইপের মানে দশমিক নাম্বারের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি যার নাম হচ্ছে ফ্লোট ভ্যার এবং তার ভ্যালু বলে দিছি 3.14। ঠিক আছে? তারপর ডাবল টাইপ, ডাবলও কিন্তু দশমিক টাইপের, একটু বড় আর কি, বড় দশমিক সংখ্যাগুলোকে আমরা ডাবল দিয়ে দিব। তো ডাবল ভ্যার নামে আমরা আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি যেটা ডাবল টাইপের, তার ভ্যালুও বলে দিছি এত। ঠিক আছে? এন্ড সবার লাস্টে ক্যারেক্টার টাইপের কি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, ক্যার ভ্যার, যার ভ্যালু আমরা অ্যাসাইন করে দিছি কত? এ। ক্যারেক্টার টাইপের যে কোনো ভ্যালু অ্যাসাইন করার সময় তার দুই পাশে কি সিঙ্গেল কোটেশন দিতে হয়। ক্যারেক্টার মানে হচ্ছে একটা অক্ষর, একটা সংকেত। ঠিক আছে? তো যে কোনো ক্যারেক্টার টাইপের ডেটা বোঝানোর জন্য তুমি দুই পাশে কি সিঙ্গেল কোটেশন এটা দিবা। এটা মানে হচ্ছে এটা একটা ক্যারেক্টার যার ভ্যালু হচ্ছে এ। তারপর কি করলাম, এগুলো আমরা প্রিন্ট করলাম, তাই না? ইন্টিজার, এই যে খেয়াল করো, এটাই কি আমাদের সেই ফরম্যাট স্পেসিফায়ার না? এই ফরম্যাট স্পেসিফায়ারটার জায়গায় ইন্টিজার ভ্যার এটা বসবে। তারপর ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f, এটার জায়গায় আমাদের এটা বসবে। ডাবলের জন্য lf, এইটার জায়গায় এটা বসবে। ক্যারেক্টার জন্য কি %c, %c, হ্যাঁ এটাই আসবে। তারপর আমরা দেখছিলাম আমরা কি ধ্রুবক ডিক্লেয়ার করতে পারি আমাদের প্রোগ্রামে। যখন আমি কোনো একটা ভ্যারিয়েবল ধরো ডিক্লেয়ার করলাম, এই যে আমি যদি তার আগে কনস্ট এই শব্দটা বলে দেই, তার মানে এটা একটা ধ্রুবক। তুমি চাইলেও এটার মান পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবে না। তুমি চাইলেও এটার মান পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবে না। বুঝতে পারলাম? ঠিক আছে, এতটুকু আমরা দেখছিলাম। এখন আসো ধ্রুবক আর ভ্যারিয়েবলের মধ্যে পার্থক্য। ভ্যারিয়েবল আর কনস্ট্যান্ট এই দুইটার মধ্যে পার্থক্য বলো তো, পার্থক্য কি হবে? ভ্যারিয়েবল হচ্ছে এমন একটা জিনিস যার ভ্যালুটা চেঞ্জ হতে পারে, তাই না? আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, পরবর্তীতে এটার মান কিন্তু চেঞ্জ করতে পারি, তাই তো? কিন্তু ধ্রুবকের মান তুমি একবার যখন বলে দিবা ওটা কিন্তু আর পরে চেঞ্জ করা যাবে না। একটা পার্থক্য হইল। ভ্যারিয়েবল আমি এখান থেকে না, আমি পার্থক্য ভাবেই বলি। ধ্রুবক আর চলকের মধ্যে পার্থক্য, ধ্রুবক আর চলকের মধ্যে পার্থক্য আসতে পারে 2 নাম্বারের জন্য। ভ্যারিয়েবল মানে হচ্ছে চলক, আর হচ্ছে কনস্ট্যান্ট, এই দুইটার মধ্যে পার্থক্য। প্রথমটা জাস্ট সংজ্ঞা লিখে দিবা। ভ্যারিয়েবল হচ্ছে এমন একটা জিনিস যার মান চেঞ্জ হতে পারে, ধ্রুবক হচ্ছে এমন একটা জিনিস যার মানের কোনো চেঞ্জ হয় না। এটা প্রথম পার্থক্য গেল। এবার দ্বিতীয় পার্থক্য কি? তুমি ভ্যারিয়েবল যদি ডিক্লেয়ার করতে চাও প্রোগ্রামে, সি প্রোগ্রামে, তাহলে কিভাবে ডিক্লেয়ার করবা? ফার্স্টে ডেটা টাইপটা বলবা, তারপর ভ্যারিয়েবলের একটা নাম দিয়ে দিবা। তাহলে কি আমাদের ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার হয়ে যাবে না? এভাবেও করতে পারো, অথবা তুমি ডেটা টাইপটা বললা, ভ্যারিয়েবলের একটা নাম দিয়ে দিলা, ভ্যারিয়েবলের একটা ভ্যালুও বলে দিলা, এটার ভ্যালু হচ্ছে 10। এভাবেও ডিক্লেয়ার করা যায়, এভাবেও ডিক্লেয়ার করা যায়। ঠিক আছে? পরবর্তীতে তুমি চাইলে চেঞ্জও করতে পারো, ধরো a এর ভ্যালু 2 করে দিছো, করতে পারবা। কিন্তু আমাদের চলকের ক্ষেত্রে আমরা যখন ডিক্লেয়ার করব, আমাদের শুরুতে একটা কনস্ট এটা দিয়ে দিতে হবে। এটা বোঝাচ্ছে এটা ধ্রুবক। তারপর ধ্রুবকের ডেটা টাইপটা দিতে হবে, ধরো ইন্ট এ দিলাম।
এখনো কিন্তু কাজ শেষ হয় নাই। ধ্রুবক তুমি যখন ডিক্লেয়ার করবা তার ভ্যালু কিন্তু সাথে সাথে অ্যাসাইন করে দিতে হবে, তার ভ্যালু সাথে সাথে অ্যাসাইন করে দিতে হবে, এবং এই ভ্যালুটা পরবর্তীতে প্রোগ্রামের কোথাও তুমি চেঞ্জ করতে পারবে না। বুঝছো? এই দুইটা পার্থক্য ইনাফ। বোঝা গেল? তো এই পার্থক্যগুলো এখানে ছক আকারে লেখা আছে, একটু পড়ে নিও। একটু পড়ে নিও। বোঝা গেল? ঠিক আছে, ঠিক আছে। এবার আসি কমেন্ট। প্রোগ্রামিং করার সময় আমরা এখন যেই প্রোগ্রামিংগুলো করতেছি এগুলো তো 2-3 লাইনের বা 10 লাইন, 20 লাইন, 50 লাইনের, কিন্তু রিয়েল লাইফের যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো আসলে অনেক বড়। সেগুলোর কোড ধরো কয়েক লাখ পর্যন্ত হইতে পারে, আর সেটা তো একা করা সম্ভব না, একটা টিম মিলে করে, অনেক বড় একটা টিম মিলে করে। ধরো 50 জন 100 জন মানুষের একটা টিম। এখন 50 জন 100 জন মানুষের টিম যখন একসাথে কাজ করবে তখন কে কি কোড করতেছে ওটা আরেকজনকে বোঝানো ইম্পর্টেন্ট। বুঝছো? সো কমেন্টের কাজ হচ্ছে তুমি কোডের পাশে এক্সপ্লানেশনটা লিখে দিবা যে এই লাইন কি করতেছে বা এই কয়টা লাইন কি করতেছে, যাতে করে অন্যের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আর তোমারও বুঝতে অসুবিধা হয়। ধরো তুমি একটা প্রোগ্রাম লিখছো, 1 মাস পরে তুমি নিজেই ভুলে যাবা যে কোন লাইন কি করতেছে, তো ওটা বোঝানোর জন্য আমরা কমেন্ট লিখি। তো কমেন্ট কিভাবে লেখা যায়? কমেন্ট দুই প্রকার। একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট এটা এক লাইনেই থাকে। তো সিঙ্গেল লাইন কমেন্ট কেমনে লেখে? দুইটা ডাবল স্ল্যাশ দিলেই সেটা সিঙ্গেল লাইন কমেন্ট হয়ে যায়। খেয়াল করো, এই ডাবল স্ল্যাশ দিয়ে, এই যে খেয়াল করো, এই যে এখানে ডাবল স্ল্যাশ দিয়ে এরপরে তুমি যা লিখছো এটাই কমেন্ট। বুঝছো? এখন এই প্রোগ্রামটা কম্পিউটারে চলার জন্য কম্পাইলার প্রথমে এটাকে কম্পাইল করবে, তাই না? কম্পাইল করে সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। কম্পাইলার এই কমেন্টগুলোকে ইগনোর করে, সে ফালায় দেয়। বুঝছো? এই কমেন্টগুলোকে জাস্ট ফালায় দেয়, কারণ এদের তো অন্য কোনো কাজ নাই। এদের কাজ কি? তোমার কোডটা যাতে তুমি নিজে এবং অন্য মানুষ সহজে বুঝতে পারো। ঠিক আছে? তো সিঙ্গেল লাইন কমেন্ট কিভাবে লিখবা বোঝা গেছে? জাস্ট ডাবল স্ল্যাশ দিয়ে তুমি যদি লেখো, এরপর থেকে যা থাকবে সবকিছু কমেন্ট। এখন ধরো মাল্টিলাইন কমেন্ট লিখতে চাচ্ছ। বুঝছো? মাল্টিলাইন কমন লিখতে চাচ্ছ, মানে একটা কমেন্ট যেটা একাধিক লাইন জুড়ে থাকবে। তো সেটা কিভাবে স্টার্ট করবা? সেটা স্টার্ট করবে একটা স্ল্যাশ স্টার। এরপরে তুমি যা লিখতে থাকবা সবকিছু কম্পাইলারটা ইগনোর করবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত তুমি আরেকটা স্টার আরেকটা স্ল্যাশ দিচ্ছ। এইটা দিয়ে আমাদের মাল্টিলাইন কমেন্টের স্টার্ট, এটা দিয়ে আমাদের মাল্টিলাইন কমেন্টের এন্ড। স্টার্ট আছে, এন্ড আছে, এর মাঝখানে যা কিছু থাকবে সেটাই কমেন্ট। ওটা কোডের অংশ না, ওটা কম্পাইলার ফালায় দিবে। এই বুঝছো? আমাকে বলো তো, ঠিক আছে। তো আমরা এখন আমাদের আজকের মূল যে জিনিসটা সেটাতে যাচ্ছি। এটা হচ্ছে অপারেটর। তোমরা ম্যাথমেটিক্সে অপারেটর শিখে আসছো না? শিখে আসছো তো। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ওটাকে অপারেটর বলে। ধরো আমাদের 3টা ভ্যারিয়েবল, ইন্ট এ, বি, সি। ঠিক আছে? আমি এ এর ভ্যালু বলে দিলাম 10, বি এর ভ্যালু বলে দিলাম 2, সি এর ভ্যালু দিলাম না। তারপর লিখলাম c ইকুয়ালস টু a প্লাস বি। একটু মনোযোগ দাও। এই যে ইকুয়াল দিছো, এটা কিন্তু একটা অপারেটর। সে কোনো একটা জিনিস অপারেট করতেছে। সে কি করতেছে? এর ভ্যালু 10 অ্যাসাইন করতেছে। অ্যাসাইন করা মানে বুঝো তো, এর ভ্যালু 10 ঠিক করে দেওয়া। তার মানে a ইকুয়ালস টু 10। এই যে ইকুয়াল, এটা হচ্ছে কি আমাদের একটা অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর। সে কি করতেছে? এর ভ্যালু 10 অ্যাসাইন করে দিচ্ছে। সেম ভাবে এখানেও একটা অ্যাসাইনমেন্ট অপারেটর আছে,
এখানে আরো একটা অপারেটর আছে, এটা হচ্ছে প্লাস। এটা কি? অ্যাডিশন অপারেটর। সে দুইটা জিনিসকে যোগ করতেছে, দুইটা সংখ্যাকে যোগ করতেছে। তাহলে এগুলা কি? অপারেটর। তারা কোনো একটা কাজ, কোনো একটা অপারেশন করে। ওর অপারেশনটা কি? অ্যাসাইন করা, ঠিক করে দেওয়া, ওর ভ্যালু 10 ঠিক করে দেওয়া। ওর অপারেশনটা কি? যোগ করা। ঠিক আছে? এইবার অপারেটর যাদের উপরে কাজ করে তাদেরকে বলা হয় অপারেন্ড। অপারেটর যাদের উপরে কাজ করে তাদেরকে বলা হয় অপারেন্ড। তাহলে এই খেয়াল করো তো, এই প্লাস অপারেটরটা কার কার উপরে কাজ করছে? এর উপরে আর বি এর উপরে, তাই না? এর উপরে আর বি এর উপরে, তাই তো? তাহলে আমাদের এ আর বি এই দুইটা হচ্ছে অপারেন্ড। তো অপারেটর আর অপারেন্ড কি বোঝা গেছে? ঠিক আছে, এখন অপারেন্ট একটা হতে পারে, দুইটা হতে পারে। এগুলোর উপর ভিত্তি করে অপারেটরকে অনেকভাবে ভাগ করা যায়, আমরা দেখবো একটু পরে। তো আপাতত বিভিন্ন অপারেশন মানে অপারেটরের কাজ নিয়ে আমরা একটা কোড দেখি। আমরা কোডে চলে যাই। তোমরা সবাই এখানে কোড করছিলা? এটা কিন্তু একটা ওয়েবসাইট, তোমাদের ফোনেও এটা কি করতে পারবা। ঠিক আছে, তো আমরা এখানে অপারেটর নিয়ে কিছু জিনিসপত্র দেখি। ওকে, তো আমরা তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ইন্ট এ বি সি। ইন্ট এ বি সি, যেহেতু তিনটাই ইন্টিজার টাইপের, আমি চাইলে একসাথেই ডিক্লেয়ার করে দিতে পারি। ওকে, ঠিক আছে, এবং তিনটাই কিন্তু ইন্টিজার, পূর্ণ সংখ্যা টাইপের। ওকে, ঠিক আছে, এখন আমি এ এর ভ্যালু বলে দেই 10। এটা কিন্তু একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এ ইকুয়াল 10 মানে এ কিন্তু একটা ভ্যারিয়েবল, একটা কন্টেইনার, একটা কৌটা, তাই না? একটা কন্টেইনার, একটা কৌটা এ, সেখানে 10 বসে গেছে। পরবর্তীতে আমি চেঞ্জ করতে পারবো, বাট আপাতত এর জায়গায় কত আছে? 10 আছে। বুঝলাম? ঠিক আছে, আমি বি এর একটা ভ্যালু দিয়ে দেই। আমি বি এর একটা ভ্যালু দিয়ে দিই, ধরো বি এর ভ্যালু আমি বলে দিলাম 3। ঠিক আছে, এখন আমি কি করব? এগুলার বিভিন্ন অপারেশন করব। তো আমরা প্রথমে এ আর বি এর যোগফলটা বের করি। প্রিন্টএফ, প্রিন্টএফ এ প্লাস বি ইকুয়াল, ঠিক আছে, এ প্লাস বি ইকুয়াল, এখানে আমরা পার্সেন্ট ডি দিলাম। তো এই পার্সেন্ট ডি এর জায়গায় কি বসবে? এ আর বি এর যোগফল। আমি চাচ্ছি এই পার্সেন্ট ডি এর জায়গায় এ আর বি এর যোগফল বসবে। তো তুমি চাইলে যেটা করতে পারো, এই যে সি আছে না, আমাকে বলো সি, সেটাও তো একটা ইন্টিজার, তুমি সি ইকুয়ালস টু এ প্লাস বি লিখে দিতে পারো। তার মানে সি চলকটায় তুমি এ আর বি যোগ করে ভ্যালুটা বসাই দিছো। এখন সি এর ভ্যালু প্রিন্ট করলেই তো হয়, তাই না? আমাকে বলো, লাস্টে একটা সেমিকোলন দিতে হবে। ঠিক আছে, এই যে সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যতগুলা লাইন হবে সবগুলা লাইনেই, সবগুলা লাইন না আসলে, প্রত্যেকটা স্টেটমেন্টে তুমি একটা সেমিকোলন দিতে হবে। স্টেটমেন্টের শেষ সেমিকোলন দিয়ে হয়। আপাতত চিন্তা করো যে প্রত্যেকটা লাইনের শেষেই সেমিকোলন দিতে হয়। ঠিক আছে, তো আমরা সেমিকোলন দিলাম। এবার আমরা প্রোগ্রামটা রান করি। দেখো আমাদের প্রোগ্রামের আউটপুট কি? এ প্লাস বি ইকুয়ালস টু 13। এই যে এ প্লাস বি, খেয়াল করো, এ প্লাস বি ইকুয়ালস টু এই যে পার্সেন্ট ডি, এটার জায়গায় কি পরের চলকটা বসবে। বুঝতে পারলাম? ঠিক আছে, ঠিক আছে। এখন তুমি যদি চাও এ প্লাস বি লিখবা না, এই এর জায়গায় এর মানটা লিখবা, তাহলে আমরা এরকম লিখি, এই যে ক্যাপিটাল এ এর জায়গায় আমরা পার্সেন্ট ডি দিলাম, ক্যাপিটাল বি এর জায়গায় পার্সেন্ট ডি দিলাম। বুঝছো? তাহলে তিনটা ফরম্যাট স্পেসিফায়ার আছে, খেয়াল করো, একটা, দুইটা, তিনটা। এই তিনটা ফরম্যাট স্পেসিফায়ারের জায়গায় তিনটা চলক বসবে, সিরিয়ালি বসাইতে হবে। তাহলে প্রথম ফরম্যাট স্পেসিফায়ার জায়গায় আমি এ বসাবো, দ্বিতীয় ফরম্যাট স্পেসিফায়ারের জায়গায় আমি বি বসাবো, তৃতীয় ফরম্যাট স্পেসিফায়ারের জায়গায় সি বসাবো। তাহলে কাহিনীটা বুঝছো কি হবে? প্রিন্টএফ এর মধ্যে তিনটা ফরম্যাট স্পেসিফায়ার, মানে তিনটা চলকের জায়গা আছে। প্রথম জায়গায় প্রথমটা, দ্বিতীয় জায়গায় দ্বিতীয়টা, তৃতীয় জায়গায় তৃতীয়টা। তাহলে বলো তো এটার আউটপুট কি হবে? ওখানে কি লেখা উঠবে? পার্সেন্ট ডি এর জায়গায় এ চলকের ভ্যালু
তার মানে 10 প্লাস 3 ইকুয়ালস টু 13। এটা উঠবে না? আমাকে বলো তো। তো আমি যদি রান করি, দেখো 10 প্লাস 3 ইকুয়ালস টু 13। বুঝছো? আচ্ছা, এখন আমরা চাচ্ছি আমরা সিটাকে ইউজই করব না, বাদ। আমরা সিটাকে ইউজই করব না। আমরা যেটা করব এরকম করব, খেয়াল করো। a প্লাস বি ইকুয়ালস টু পরের যে ফরম্যাট স্পেসিফায়ার যে এখানটা এই দুইটার যোগফল কি a প্লাস বি না? তো আমরা ডিরেক্টলি এখানে a প্লাস বি বসায় দিই। বুঝছো? ডিরেক্টলি এখানে a প্লাস বি বসায় দিলাম। তাহলে কি হবে আমাকে বলো তো। প্রথম ফরম্যাট স্পেসিফায়ারের জায়গায় বসবে এটা, দ্বিতীয় ফরম্যাট স্পেসিফায়ারের জায়গায় বসবে এটা, থার্ড যেই ফরম্যাট স্পেসিফায়ার সেখানে কি a আর b এর যোগফলটা বসে যাবে। তো তুমি যদি রান করো, দেখো এক্স্যাক্টলি সেম জিনিস আসতেছে। তো যোগফল গেল। এবার আমরা বিয়োগফল, গুণফল, ভাগফল এগুলা বাইর করি। ঠিক আছে। তো যোগফল তো গেল। এবার আমরা এখানে বিয়োগফল করব, এখানে গুণফল, এখানে ভাগফল। ঠিক আছে। ভাগশেষ নামে আরেকটা অপারেটর আছে, আমরা দেখছিলাম, সেটাও আমরা করে ফেলি। ঠিক আছে। তো আমরা দেখি, প্রথমটা যোগফল, পরেরটা বিয়োগফল। তার মানে a b, এখানে কি বসাবো? a মাইনাস b। তারপর গুণফল। ঠিক আছে। প্রোগ্রামিং এ গুণফলকে স্টার দিয়ে প্রকাশ করা হয়। দুইটা সংখ্যার গুণফলকে স্টার দিয়ে প্রকাশ করা হয়। এটা ইনটু এটা, প্রথম ডি এর জায়গায় a বসবে, পরের ডি এর জায়গায় b বসবে, পরের ডি এর জায়গায় a আর b এর গুণফল বসবে। এরপর ভাগফল। প্রোগ্রামিং এ ভাগফলকে স্ল্যাশ a বাই b ওটা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখানে কি হবে? a বাই b। ঠিক আছে। আর সবার লাস্টে হচ্ছে মডুলাস হচ্ছে ভাগশেষ। a কে b দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? তো আমরা এখানে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটা মানে হচ্ছে মডুলাস অপারেটর। কিন্তু পার্সেন্টেজ একটা ঝামেলা হয়ে গেল না? আচ্ছা, এটা আমরা না লিখি এখন, এটা আপাতত কমেন্ট করে দিই। ঠিক আছে, এটা কমেন্ট করে দিলাম। দেখো, এটা কমেন্ট করে দিছি। তার মানে এই লাইনটা কম্পাইলার দেখবেই না। আমি আপাতত আগের চারটা প্রিন্ট করে দেখি আমাদের কি হয়। ও, দেখছো কি অবস্থা হয়ে গেছে, সব এক লাইনে প্রিন্ট হয়ে গেছে। আমরা কি সব এক লাইনে প্রিন্ট করতে চাচ্ছি? সুন্দর লাগুক এরকম চাচ্ছি। তো আমরা কি করব বলো তো? নিউ লাইন দিয়ে দিব। বুঝছো? আমরা প্রত্যেকটা প্রিন্টএফ এর শেষে নিউ লাইন দিয়ে দিচ্ছি। এখানে নিউ লাইন, এখানে নিউ লাইন, এখানে নিউ লাইন, এখানে নিউ লাইন, এখানেও নিউ লাইন দিয়ে দিলাম। এবার রান করি। দেখো, 10 প্লাস 3 13, 10 মাইনাস 3 কত? 7, 10 ইন্টু 3 কত? 30, 10 ভাগ 3। এই তো কাহিনী হয়ে গেছে। 10 ভাগ 3, 10কে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ কত? 3.333 এরকম ভাবে চলতে থাকে না? কিন্তু তুমি যখন 10কে 3 দিয়ে ভাগ করছো, ভাগফল 3 আসছে কেন? কারণ এখানে a আর b দুটাই কিন্তু পূর্ণ সংখ্যা, তাই না? এবং তুমি যে ভাগফলটা বের করছো সেটাও একটা পূর্ণ সংখ্যাই রাখতেছো। এই যে এখানেও পূর্ণ সংখ্যা, এখানেও পূর্ণ সংখ্যা, এখানেও পূর্ণ সংখ্যা। তো সে দশমিক অংশটাকে জাস্ট বাদ দিয়ে দিছে, জাস্ট পূর্ণ সংখ্যাটা নিছে, জাস্ট 3 এতটুকু নিছে। পূর্ণ সংখ্যা নেওয়ার জন্য এখন যদি দশমিক অংশটা নিতে চাও, সেক্ষেত্রে তোমাকে ইন্টিজার নিয়ে কাজ করলে হবে না, ফ্লোটিং পয়েন্ট দশমিক নাম্বার নিয়ে কাজ করতে হবে। আমরা দেখতেছি, একটু পরেই দেখতেছি। ঠিক আছে, আমরা একটু পরেই দেখতেছি। ঠিক আছে। তো এই চারটা অপারেশন দেখা, বুঝছো? এগুলাই সবচেয়ে বেশি লাগবে, এগুলাই সামনে সবচেয়ে বেশি লাগবে। এইবার আসো মডুলাস অপারেটর। ঠিক আছে, আমরা কমেন্ট আউট করলাম, উঠাই দিলাম কমেন্টটা। দেখো, এবার যদি রান করতে যাও, একটা ওয়ার্নিং দিচ্ছে। ওয়ার্নিং কি বোঝার দরকার নেই। এই যে পার্সেন্টটা একটু ঝামেলা হয়ে গেছে না? এটা দেখি তো, আমরা যদি ব্যাকস্ল্যাশ দেই তাহলে কি
আচ্ছা, এখানে একটা ঝামেলা হয়েছে। এই যে দেখো, এই পার্সেন্টটাকে সে চিনতে পারতেছে না যে পার্সেন্ট ডি, কারণ পার্সেন্ট, এই যে পার্সেন্ট, এইটা কম্পিউটারের যে এটা যে প্রিন্টএফ, তার কাছে একটা স্পেশাল মিনিং বহন করে, বুঝছো? আমরা একটু ব্যাক করি তো দেখি। পার্সেন্টের আমাদের যে পার্সেন্ট, সেটা প্রিন্টএফ ফাংশনটার কাছে একটা স্পেশাল মিনিং বহন করে। তো এই স্পেশাল মিনিং ওয়ালা জিনিসপত্র যদি আমি বসাইতে যাই, তাহলে আমাদের কি লাগে? এসকেপ সিকোয়েন্স, তাই না? এখানে পার্সেন্টের কোনো এসকেপ সিকোয়েন্স দেওয়া আছে? দেওয়া নাই। পার্সেন্টের কোনো এসকেপ সিকোয়েন্স দেওয়া নেই। তোমরা একটু গুগল করে, আমি নিজেও ভুলে গেছি পার্সেন্টের এসকেপ সিকোয়েন্স কি, বুঝছো? তার মানে প্রিন্টএফ এর মধ্যে পার্সেন্ট বসাইতে হলে কি দেওয়া লাগে? প্রিন্টএফ এর মধ্যে পার্সেন্ট বসাইতে হলে কি দেওয়া লাগে, সেটাকে বলা হয় এসকেপ সিকোয়েন্স। তোমরা জাস্ট গুগল করে নিলেই হবে, এসকেপ সিকোয়েন্স অফ পার্সেন্ট, বুঝছো? কারণ এই পার্সেন্ট আর এই পার্সেন্ট মিলে যায়, মনে হয় দুইটা ব্যাকস্ল্যাশ। দেখি তো দিয়ে, না, দুইটা ব্যাকস্ল্যাশও হচ্ছে না, অন্য কিছু একটা হবে হয়তো। তোমরা জাস্ট গুগল করে নিও, তাহলেই হবে। তোমরা জাস্ট এটা গুগল করে নিও, ঠিক আছে? আচ্ছা, অপারেটর গেল। এবার ভাগের ক্ষেত্রে একটা ঝামেলা হয়েছে না? জাস্ট আমরা পূর্ণ সংখ্যাটা পাচ্ছি। এখন তোমাকে যদি দশমিক সংখ্যাও পাইতে হয়, সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, দশমিক সংখ্যা বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিয়ে কাজ করতে হবে। তো এবার ধরো আমরা দুইটা চলক ডিক্লেয়ার করলাম, ফ্লোট সি কমা ডি। ওকে, সি এর ভ্যালু ধরো এবার 10 দিলাম। দশমিক সংখ্যা, তুমি পূর্ণ সংখ্যাও চাইলে দশমিক সংখ্যা হিসেবে লিখতে পারো। ডি এর ভ্যালু দিলাম হচ্ছে ধরো 3, ঠিক আছে? এইবার তুমি প্রিন্ট করো, খেয়াল করো, এইবার তুমি ভাগ করে প্রিন্ট করবা। দেখো, প্রিন্টএফ পার্সেন্ট ডি ভাগ পার্সেন্ট ডি দিলে হবে না, কারণ সি আর ডি এখন কি ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো পার্সেন্ট এফ, ওখানেও কি পার্সেন্ট এফ, আমাদের ভাগফলটাও কি একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা দশমিক সংখ্যা হবে। তো এ বি এ এটার জায়গায় সি ডি, সি ভাগ ডি, ঠিক আছে? এবার তুমি যদি রান করো, আচ্ছা, একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা বলো তো? কি এরর হয়েছে? ছোট্ট একটা এরর হয়েছে। দেখো, আমরা সি কিন্তু অলরেডি একবার ডিক্লেয়ার করছিলাম, সি কে আবার ডিক্লেয়ার করছি, খেয়াল করছো? দুইটা সি সেম হয়ে গেছে না? একটা চলক তো তুমি দুইবারই ব্যবহার করতে পারবে না, মানে দুইবার কি ডিক্লেয়ার করতে পারবে না, বোঝা গেছে? তো আমরা এই সিটাকে আপাতত মুছে দিচ্ছি। এই সিটা যেহেতু আমাদের বাইরে চলে গেছে, এই সিটা আপাতত এটা আমাদের কাজে লাগতেছে না। এইবার আমি রান করে দেখি, খেয়াল করছো? সবার লাস্টেরটা 10.000, আমরা দশমিক সংখ্যা নিয়ে কাজ করতেছি, ভাগ 3.000 ইকুয়ালস টু 3.3333। ক্লিয়ার? ঠিক আছে। তো অপারেটর নিয়ে আমাদের মোটামুটি কাহিনী আমরা বুঝছি। এই অপারেটরগুলো নিয়ে অনেক কাজ করতে হবে। আরো বেশ কিছু অপারেটর আছে যেগুলো আমরা আজকের ক্লাসে দেখব। ঠিক আছে? তো কোডগুলা তোমাদের স্লাইডে দেওয়া আছে, জাস্ট দেখে নিলেই হবে। এবার আমরা যখন অ্যালগরিদম ফ্লোচার্ট দেখছিলাম, বৃত্তের ক্ষেত্রফল বাইর করা শিখছি না? আয়তের ক্ষেত্রফলও তো বাইর করা শিখছি, তাই না? তো ওগুলা কিন্তু খুব ইজিলি প্রোগ্রামে আমরা করতে পারি। ঠিক আছে, আমরা ধরো একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকলে তার এরিয়া বাইর করব, তার ক্ষেত্রফল বাইর করব। ঠিক আছে, তো আমরা এগুলো সব মুছে দিচ্ছি। ঠিক আছে, আমাদের একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকলে তার ক্ষেত্রফল বাইর করব। বলো তো, বৃত্তের ক্ষেত্রফল কি দশমিক হবে না পূর্ণ সংখ্যা হবে? অবশ্যই পূর্ণ সংখ্যা হবে, তাই না? ব্যাসার্ধ তো পূর্ণ সংখ্যা হতে পারে। তো আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বার টাইপের দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, একটা হচ্ছে রেডিয়াস, আরেকটা হচ্ছে এরিয়া। রেডিয়াসটা কি? বৃত্তের ব্যাসার্ধটা করবে। তো ধরো আমরা রেডিয়াস বলে দিলাম,
রেডিয়াস আমরা বলে দিলাম ধরো 3.5 বা 3.4 কিছু একটা, তাহলে আমাদের এরিয়াটা কি হবে বলো তো? আমাদের এরিয়াটা হবে পাই আর স্কোয়ার, পাই ইন্টু রেডিয়াস স্কোয়ার। পাইয়ের ভ্যালু কত? 3.1416 ইন্টু রেডিয়াস ঠিক আছে না? দেখো তো, রেডিয়াস দেওয়া থাকলে আমাদের ক্ষেত্রফলটা কি হবে? 3.1416 ইন্টু রেডিয়াস। এবার আমরা এটা প্রিন্ট করে দিই। প্রিন্ট f, the area of the circle is, এটা কি পার্সেন্ট f দিতে হবে যেহেতু ফ্লোটিং পয়েন্ট বা দশমিক নাম্বার। পার্সেন্ট f, আমরা একটা নিউ লাইন দিলাম, তারপর এখানে এরিয়া। বুঝছো? খেয়াল করো, আমরা দুইটা চলক ডিফাইন করছি, রেডিয়াস আর এরিয়া। তো রেডিয়াস আমরা বলে দিলাম 3.4, তাহলে সেখান থেকে আমরা এরিয়াটা বের করে নিতে পারবো। তাহলে দেখো তো, আমরা যদি রান করি, একটা ঝামেলা হয়েছে, স্পেলিং মিস্টেক, খেয়াল করছো? প্রিন্টএফ লিখছি, এটা কি প্রিন্টএফ। আহা, কিবোর্ডটা না প্রেস করলেও আসে না মাঝে মাঝে, গতকালকেও সেম ঝামেলা হয়েছে। দেখো, দ্য এরিয়া অফ দ্য সার্কেল ইজ 36 পয়েন্ট, এটা বুঝাতে পারলাম? আচ্ছা, এখন এখানে কিছু নোট, একটু মনোযোগ দাও। আমরা দেখো চলকের নাম অনেক বড় লিখছি, রেডিয়াস, তাই না? আমরা এটা না করে শুধু আর লিখতে পারতাম, এরিয়া না লিখে আমরা শুধু এ লিখতে পারতাম। রেডিয়াসে আর, এরিয়াতে এ, ঠিক আছে? রেডিয়াসে আর, রেডিয়াসে আর এখানে কি এরিয়াতে এ। তাহলে দেখো আমাদের কোড কিন্তু অনেক ছোট হয়ে যাইতো, আমাদের লেখা কম লাগতো, তাই না? রান করো, দেখো এটা এক্স্যাক্টলি সেম আউটপুট দিচ্ছে। এবার আমাকে বলো তুমি কোনটা ফলো করবা? ভেরিয়েবলগুলোর নাম এত ছোট করে দিবা না আগেরটা? এটা ভালো না আগেরটা ভালো? কোনটা বলো? এটা ভালো নাকি আগেরটা ভালো? এটা দেখে মনে হচ্ছে ভালো, হ্যাঁ, কেন? ছোট ছোট করে লেখা হচ্ছে। কিন্তু ঝামেলা হচ্ছে এখানে দেখে কিন্তু তুমি বুঝতে পারতেছো না ডিরেক্টলি আর কি এ কি, বুঝতে পারতেছো না। এবার চিন্তা করো, তুমি 1.5 লাখ 2 লাখ লাইনের একটা কোড, ওই কোডে গিয়ে দেখলা চলকগুলা, ভ্যারিয়েবলগুলো এমনি লেখা আছে, তাহলে কোন চলক কোন ভ্যারিয়েবল কি কাজ করতেছে ওটা খুঁজতে খুঁজতেই তো তোমার মাথার ঘাম পায়ে চলে আসবে, তাই না? এটা ভালো না। কেন ভালো না? আমার জন্য হয়তো সহজ হয়েছে, এখন তুমি যখন তোমার আরেকটা বন্ধু এসে, আর কেউ কিন্তু ডিরেক্টলি বুঝতে পারবে না, এটা হয়তো ছোট কোড এই জন্য বুঝতে পারতেছে, কিন্তু কোডটা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু প্যাচ লেগে যাবে। তো আমাদের চলকগুলার এমন নাম দেওয়া উচিত যাতে দেখেই বোঝা যায় যে এই চলকটার কাজ কি হতে পারে। এইটা হচ্ছে বেটার অ্যাপ্রোচ, ঠিক আছে? সো ভ্যারিয়েবলগুলোর নাম বেশি ছোট দরকার নেই, বেশি বড় দরকার নেই, মোটামুটি সাইজের দিবা যাতে বোঝা যায়, ঠিক আছে? আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল তো দেখলাম। এখন আমি যদি তোমাকে বলি একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকলে ক্ষেত্রফল বাইর করো, পারবা না? খুব ইজিলি পারবা, তাই তো? তুমি কি দৈর্ঘ্য প্রস্থ দুইটা চলক রাখবা, গুণ করে ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। এখন একটা ঝামেলা হচ্ছে, কি ঝামেলা? ভাইয়া রেডিয়াসটা তো আপনি ফিক্স করে দিছেন, এখন আমি যদি অন্য একটা রেডিয়াস চাই সেটা তো আমার এই কোডের মধ্যে এসে চেঞ্জ করা লাগবে। আমি ধরলাম 6.5 চাচ্ছি, তো বারবার কোডের মধ্যে এসে চেঞ্জ করা লাগতেছে। আমরা তো এমনটা চাচ্ছিলাম না, আমরা চাচ্ছিলাম মানে ইউজার ইনপুট দিবে, সেটার উপর ভিত্তি করে ইউজার যেটা ইচ্ছা ইনপুট দেখ, আমাদের কোড ক্ষেত্রফলটা বলে দিতে পারবে। তো আমাদের ইউজারের কাছ থেকে, মানে যে প্রোগ্রামটা ব্যবহার করবে তার কাছ থেকে ইনপুট নিতে পারা লাগবে।
তো আমরা এখন এটাই দেখব যে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট কিভাবে নিব। বুঝছো ব্যাপারটা? দেখো এখানে তুমি অন্য একটা ব্যাসার্ধের ক্ষেত্রফল চাইলেই কোডের মধ্যে এসে হাত দেওয়া লাগতেছে। এটা তো খুবই বাজে জিনিস, আমরা এটা চাচ্ছি না। আমরা আমাদের কোডটা এমন ভাবে বানাইতে যাচ্ছি ইউজার যেই ইনপুটটাই দেখ আমরা ক্ষেত্রফল বাইর করে দিতে পারবো, আমাদের কোডটা চেঞ্জ করা লাগবে না। বুঝছো? ঠিক আছে, তো আমরা এখন যেটা দেখব এরিয়া অফ শেপস, এটা গেল। আমরা এখন দেখব ইউজার ইনপুট, ইউজার থেকে কিভাবে ইনপুট নেওয়া যায়। ঠিক আছে, আচ্ছা মনোযোগ দাও। আমরা ধরো একটা চলক ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্ট এ। এটা মানে কি? এটা একটা চলক যেখানে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার টাইপের ডেটা থাকতে পারবে। ঠিক আছে, এখন আমি চাইলে ধরো এখানেই বলে দিতে পারলাম এটার ভ্যালু 10। আমরা এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি ইউজার যে প্রোগ্রামটা ইউজ করবে সে একটা ইনপুট দিবে, সেটা আমি এতে স্টোর করব। তো সেটা কিভাবে করা যায়? এটার জন্য আমাদের একটা ফাংশন লাগে, সেই ফাংশনটাকে বলা হয় স্ক্যানএফ। তো আমাদের মনে আছে স্ক্রিনে কিছু প্রিন্ট করতে হলে এরকম একটা ফাংশন লাগতো না, প্রিন্টএফ, তাই না? এখন ইউজারের কাছ থেকে কিছু একটা ইনপুট নেওয়ার জন্য একটা ফাংশন লাগে যেটাকে বলে স্ক্যানএফ। সেই ইউজারের ফাংশনটাকে, ইউজারের ইনপুটটাকে স্ক্যান করে নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে আমরা স্ক্যানএফ, এই হচ্ছে সেই ফাংশনটা, যেই ফাংশনটা ইউজার থেকে আমাদের একটা ভ্যারিয়েবলের মান, একটা ইনপুট নিয়ে আসতে পারবে। তো ভাই এই স্ক্যানএফ আপনি ব্যবহার করতেছেন, কল করতেছেন, স্ক্যানএফ কোথায় লেখা আছে? একটা ফাংশন ব্যবহারের আগে কল করতে হয় না? কোথায় লেখা আছে বলো তো? প্রিন্টএফ কোথায় লেখা ছিল? একদম শুরুতেই আমরা একটা ইনক্লুড দিছিলাম না? ইনক্লুড stdio.h, একটা হেডার ফাইল ছিল। এই যে হেডার ফাইলটা stdio.h, এই হেডার ফাইলটাতেই প্রিন্টএফ এর ডেফিনেশন, প্রিন্টএফ ফাংশনটা লেখা আছে, স্ক্যানএফ ফাংশনটাও লেখা আছে, ওরা কিভাবে কাজ করবে সবকিছু লেখা আছে। আমরা জাস্ট ওদেরকে কল করতেছি। ঠিক আছে, stdio মানেই হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের জন্য যে সমস্ত ফাংশন দরকার তারা এই হেডার ফাইলটাতে লেখাই আছে, আমরা জাস্ট ব্যবহার করতেছি। কারা লিখছে? যারা সি প্রোগ্রামটা বানাইছে, ওরাই লিখে দিছে আমাদের জন্য, আমরা জাস্ট ব্যবহার করতেছি। এবার স্ক্যানএফ কি করতে হবে? স্ক্যানএফ এর মধ্যে প্রথমত তুমি কি টাইপের ডেটা নিতে যাচ্ছ সেটা বলে দিতে হবে। তার মানে এখানেও একটা ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে। আমি ইন্টিজার টাইপের ডেটা নিতে চাচ্ছি, তো আমার ফরম্যাট স্পেসিফায়ারটা কি? %d হবে, ওই প্রিন্টএফ এর মতোই। এইবার যেটা স্ক্যান করবা সেটা রাখবা কোথায়? এই চলকটায়, তাই না? আসলে এই চলকটায় না, এই চলকের যে মেমোরি, এই চলক মেমোরিতে যেখানে আছে সেখানেই তো রাখতে হবে, এই চলকের মেমোরি অ্যাড্রেসে। কাহিনী বুঝছো? প্রত্যেকটা চলক তুমি যখন ডিক্লেয়ার করো, কম্পিউটার কি করে? তোমাকে একটা কোটা দেয়, কিছুটা কোটা দেওয়া মানে কি? কিছুটা মেমোরি স্পেস দিচ্ছে, মেমোরিতে একটা জায়গা দিচ্ছে, ওই জায়গাতে তুমি চলকের মান রাখতে পারবা। ঠিক আছে, তাইলে এই স্ক্যান করে তাকে রাখবো কোথায়? এর মেমোরিতে, এ চলকের মেমোরিতে। কোন চলকের মেমোরি, ধরো ইন্ট এ, এই এ চলকের যে মেমোরি, বাসার ঠিকানা বা মেমোরি অ্যাড্রেস, সেটাকে আমরা %a এটা দিয়ে ডিনোট করি। এটা হচ্ছে অ্যাড্রেস অফ এ, মেমোরি অ্যাড্রেস অফ এ। ঠিক আছে, তো আমরা এ চলকটা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে সেটা এ চলকের মেমোরি অ্যাড্রেসে পাঠিয়ে দিব, অর্থাৎ %a। প্রিন্টএফ এর মতোই শুধুমাত্র একটা এক্সট্রা অ্যাম্পারস্যান্ড আসবে, এন্ড চিহ্ন, লাস্টে সেমিকোলন। তো এটাই হচ্ছে আমাদের স্ক্যানএফ এর স্ট্রাকচার। এই লাইনটা কি করবে? ইউজার থেকে একটা ইনপুট নিবে, সেই ইনপুটটা নিয়ে এর মধ্যে, এর বাসায় রেখে দিয়ে আসবে। বুঝছো? আমরা একটা প্রোগ্রাম দেখি, তাহলে একটু বুঝতে পারবা।
লাস্টের এফ মানে ফাংশন, হ্যাঁ স্ক্যান ফাংশন। প্রিন্ট মানে প্রিন্ট ফাংশন, এটার কাজ হচ্ছে স্ক্যান করা, ইউজারের ইনপুট স্ক্যান করা। এই তো বুঝতে পারতেছ, ঠিক আছে। আচ্ছা, এগুলো তো গেল, ঠিক আছে, এগুলো আপাতত আমরা মুছে দিচ্ছি। আমরা এখন স্ক্যানএফ ফাংশনটার কাজ দেখব। প্রত্যেকটা কোড স্লাইডে দেওয়া আছে, তোমরা জাস্ট এখন দেখে বোঝো। নিজেরা করতে চাইলে করতে পারো, না করলেও কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তো আমরা একটা চলক ডিক্লেয়ার করি ইন্ট এ, এটা ইন্টিজার টাইপের একটা জায়গা রাখতে পারে, ঠিক আছে। এখন আমি কি করতে চাচ্ছি, এই এটা ইউজারের থেকে ইনপুট নিতে চাচ্ছি। তো আমরা ফার্স্টে এভাবে বলি প্রিন্টএফ, প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ এ, এন্টার দ্য ভ্যালু অফ এ। বুঝছো, এইটার মানে হচ্ছে সে কি স্ক্রিনে কি প্রিন্ট করবে আমাকে বলো তো, স্ক্রিনে কি প্রিন্ট করবে, এই জিনিসটা প্রিন্ট করবে। এবার আমরা ইউজারের থেকে ইনপুট নিব, হ্যাঁ স্ক্যানএফ, স্ক্যানএফ আমরা কোনটাকে ইনপুট নিতে যাচ্ছি, এটাকে। এ কি একটা ইন্টিজার টাইপের, তো ডাবল কোটের মধ্যে পার্সেন্ট ডি, তারপর এম্পারসেন্ট এ, অর্থাৎ এর অ্যাড্রেসে সে সেটা নিয়ে বসাবে। এবার আমরা দেখি যে এর মধ্যে আসলে কি ভ্যালু আসছে। প্রিন্টএফ দ্য ভ্যালু অফ এ, পার্সেন্ট ডি, দুইটা পার্সেন্ট চলে আসছে, নিউ লাইন, তারপর এখানে আমরা এ এর ভ্যালু দিলাম। তাহলে বলো এই প্রোগ্রামটা প্রথম লাইনে কি করবে, এখানে সে এটা প্রিন্ট করবে, তারপর ইউজারের একটা ইনপুট সে এক্সপেক্ট করবে, আশা করে থাকবে, তাই না? আমরা একটু রান করে দেখি, তাহলেই বুঝতে পারবা। আমরা একটু রান করে দেখি, দেখো এন্টার দ্য ভ্যালু অফ এ, প্রোগ্রাম কিন্তু এখানে থেমে গেছে, এখানে দেখো লাফাচ্ছে না, তার মানে সে ইউজারের থেকে একটা ইনপুট এক্সপেক্ট করতেছে। সে ইউজারের থেকে, মানে যে প্রোগ্রামটা চালাইছো, যে তুমি চালাইছো না, তার থেকে একটা ইনপুট এক্সপেক্ট করতেছে। তো তুমি ধরো এর ভ্যালু কত দিবা, তোমার মতো একটা দিয়ে দাও, ধরো 34 দিলা, 34 দিয়ে এন্টার প্রেস করো। এন্টার প্রেস করার সাথে সাথে এই যে 34 লিখে তুমি যখন এন্টার করছো, এই প্রোগ্রামটা সেটা স্ক্যান করে ফেলছে, স্ক্যান করে এর মধ্যে ঢুকাই দিছে। বুঝছো, স্ক্যান করে এর মধ্যে ঢুকাই দিছে, তারপরে দ্য ভ্যালু অফ এ 34। এখন তুমি যদি এটা আবার রান করে দেখো সেম জিনিস, তুমি যদি 34 না যায় অন্য যে কোনো একটা তোমার মনের মতো সংখ্যা দাও, ধরো 788 দিলাম, এন্টার দাও, দ্য ভ্যালু অফ এ 788। বুঝে গেল? তো এটা কি, আমরা একটা ইন্টিজার ইনপুট নিলাম। এবার ধরো ইন্টিজার ইনপুট নিব না, এবার আমরা একটা ইন্টিজার নিলাম, একটা ফ্লোট নেই, একটা ফ্লোট ধরো বি, একটা ক্যারেক্টার নেই, একটা ক্যারেক্টার সি, ঠিক আছে। আচ্ছা, এগুলো একটু কমেন্ট করে ফেলি। কমেন্ট জানি কেমনে করে, কমেন্টের একটা শর্টকাট ছিল। আচ্ছা ঠিক আছে, কমেন্ট আপাতত এটা মুছে দিচ্ছি। আচ্ছা না, আমরা ফার্স্টে শুধু ক্যারেক্টারটা ইনপুট নিই, ঠিক আছে, শুধু ক্যারেক্টারটা ইনপুট নিই, বাকিগুলা পরে নিচ্ছি, শুধু ক্যারেক্টারটা, ঠিক আছে। তো শুধু ক্যারেক্টারটা ইনপুট নেওয়ার জন্য দ্য ভ্যালু অফ সি, এখানে একটা জিনিস দেখাবো। আচ্ছা, স্ক্যানএফ কি করতে হবে, পার্সেন্ট সি, সেটা কোথায় যাবে, এম্পারসেন্ট সি এর অ্যাড্রেসে, সি এর মেমোরিতেই চলে যাবে। দ্য ভ্যালু অফ সি পার্সেন্ট সি, এখানে কি সি, বুঝতে পারলাম? তাহলে এবার রান করো তো, এন্টার দ্য ভ্যালু অফ সি, ঠিক আছে। সি কিন্তু একটা ক্যারেক্টার, তো যে কোনো একটা ক্যারেক্টার তুমি দিলা, এফ দুইটা দিলে কিন্তু হবে না, একটা দিলা, দেখছো দ্য ভ্যালু অফ সি ইকুয়ালস টু এফ। এখন যদি দুইটা দাও তাহলে কি কাহিনী হবে, ধরো আমি দিলাম এ বি, তাহলে কি কাহিনী হবে, সে শুধু শুরুটা নিবে, পরেরটাকে ইগনোর করে ফেলবে, ঠিক আছে। ক্যারেক্টারের মধ্যে যে কোনো সিম্বল বা
আমাদের নাম্বারগুলোও থাকতে পারে। ধরো তুমি 3 দিলা, 3ও কিন্তু একটা ক্যারেক্টার। এন্টার চাপ দাও, দ্য ভ্যালু অফ সি 3। বুঝতে পারলাম? ঠিক আছে, ঠিক আছে। তো আমরা এবার 3টা একসাথে ইনপুট নেই। সি ইনপুট নিলাম, তারপর ধরো এ নিলাম, তারপর ধরো বি নিলাম। ঠিক আছে, এন্টার দ্য ভ্যালু অফ সি এ পি। ঠিক আছে, আমরা প্রথমত সি ইনপুট নিলাম, তারপর ইনপুট নিব হচ্ছে এ, তারপর ইনপুট নিব হচ্ছে এ। একটা ইন্টিজার, তো পার্সেন্ট ডি, এখানে কি বসবে? এ। তারপর আমরা বি ইনপুট নিব। ঠিক আছে, এখন বি কি ইনপুট? বি হচ্ছে আমাদের ফ্লোটিং পয়েন্ট নাম্বার, তার মানে এখানে কি? এফ, এখানে বি। তাহলে এবার আমি সি এ বি এই 3টার ভ্যালুই প্রিন্ট করি। ঠিক আছে, সি এ বি, এগুলো তোমরা নিজেরা এক্সপেরিমেন্ট করবা অনেক। ঠিক আছে, বি হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, এ হচ্ছে ইন্টিজার নাম্বার, এ বি। ঠিক তো? ঠিক। ঠিক আছে, আমরা প্রোগ্রামটা এবার রান করি। তাহলে দেখো, এন্টার দ্য ভ্যালু অফ এ। সি, সি একটা ক্যারেক্টার, তুমি যে কোনো একটা ক্যারেক্টার দিয়ে দাও, ধরো ক্যাপিটাল এ দিলা, তারপর এন্টার। এন্টার দ্য ভ্যালু অফ এ। এ কি একটা দশমিক সংখ্যা? দশমিক সংখ্যা না, পূর্ণ সংখ্যা, তো 45 দিলা। বি একটা দশমিক সংখ্যা, 2.3 4 বা 4 5 কিছু একটা দিলা। এন্টার চাপ দাও, এ বি সি সি এ বি 3টার ভ্যালুই হয়ে গেল। এবার ভাইয়া এবিসি লিখছেন, সিটা কেন আগে নিলেন? সিটা কেন আগে নিলেন? ক্যারেক্টারের ইনপুট নেওয়া একটু ঝামেলা, একটু ঝামেলা আছে। ক্যারেক্টারকে তুমি স্ক্যান যদি করতে চাও, একটু ঝামেলা আছে। কি ঝামেলা? আমি তোমাকে দেখাচ্ছি। ধরো সবকিছু সেম, এই প্রোগ্রামটাই সবকিছু সেম, আমরা ক্যারেক্টারের ইনপুটটা সবার লাস্টে দিলাম। ক্যারেক্টারের ইনপুটটা সবার লাস্টে, অর্থাৎ এ বি সি এই সিকোয়েন্সে দিলাম। এবার রান করে দেখি তো কি হয়। দেখো, এন্টার দ্য ভ্যালু অফ এ। ঠিক আছে, এ বি এগুলো কি সংখ্যা না? সংখ্যার ক্ষেত্রে স্পেস বা নিউ লাইন ওগুলো অমিট হয়ে যায়। তুমি যখন সংখ্যা ইনপুট নিবা, এই যে %d বা %f, এই স্ক্যানএফ যত ধরনের স্পেস বা নিউ লাইন বা এন্টার এগুলা আছে, এগুলাকে সে ইগনোর করে, এগুলো সে গোনাই ধরে না। কারণ দুনিয়ার কোনো সংখ্যার মধ্যে স্পেস নাই, নিউ লাইন নাই, কিংবা এন্টার নাই। বুঝছো? তো তুমি একটা সংখ্যা দিলা, ধরো 67, এন্টার দিলা। দেখো দ্বিতীয় ভ্যালুটা আসছে, দ্বিতীয় ভ্যালুটা 56 দিলা। এবার এন্টার চাপ দাও। দেখছো, সে কিন্তু সি এর ভ্যালু নেই নাই। খেয়াল করো, সে কিন্তু সি এর ভ্যালু, দেখো এন্টার দ্য ভ্যালু অফ সি, এটা সে সি এর ভ্যালু নেই নাই। বুঝছো? সে সি এর ভ্যালু নিছে? নেয় নাই। আসলে নিছে, আসলে নিছে। তুমি যখন 56 প্রেস করে এন্টার চাপ দিছো, বুঝো, তুমি যখন 56 প্রেস করে এন্টার চাপ দিছো, ওই এন্টারও কিন্তু একটা ক্যারেক্টার। ঠিক আছে, তোমার কাছে এন্টার মানে নতুন লাইনে যাওয়া, কিন্তু কম্পিউটারের কাছে, প্রোগ্রামের কাছে এন্টার মানেও কিন্তু একটা ক্যারেক্টার। সে ওই ক্যারেক্টারকে ইনপুট নিয়ে নিছে, অর্থাৎ সে সি এর মধ্যে কাকে নিয়ে নিছে? এন্টার বা একটা নিউ লাইন। এন্টার মানে নিউ লাইন। সে সি এর মধ্যে এই ক্যারেক্টারটা ইনপুট নিয়ে নিছে। সে সি এর মধ্যে এই ক্যারেক্টারটাকে ইনপুট নিয়ে নিছে। কাহিনী বুঝলাম? ঠিক আছে, পরে যখন সে প্রিন্ট করছে, খেয়াল করো, তুমি যখনই এন্টার দিছো, সে সি এর মধ্যে সেই ক্যারেক্টারটা ইনপুট, পরে যখন প্রিন্ট করতে গেছে দ্য ভ্যালু অফ সি, কিছু প্রিন্ট হয়েছে, একটা নতুন লাইন প্রিন্ট হয়েছে, একটা নতুন লাইন প্রিন্ট হয়েছে। কাহিনী বুঝলাম? তো তুমি যখন ক্যারেক্টারকে স্ক্যান করবা, তার আগে যদি আরো কোনো স্ক্যান থাকে, বুঝো, তুমি যখন ক্যারেক্টারকে স্ক্যান করবা, তার আগে যদি কোনো স্ক্যান থাকে, তাহলে সে কিন্তু
সে সেটাকে নিবে না, ওই এন্টারটাকেই সবসময় নিয়ে নিবে। তো এটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? প্রবলেমটা বুঝছো? এই প্রবলেমটা বুঝছো? তুমি যখন ক্যারেক্টার স্ক্যান করবা, তার আগে যদি কোনো স্ক্যান থাকে, ওই এন্টারটাকে ওই ক্যারেক্টারটা নিয়ে নেয়। তো এটা থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে, দুইটা উপায় আছে। একটা হচ্ছে তুমি ক্যারেক্টারগুলো আগে স্ক্যান করবা, ক্যারেক্টারটা সবার আগে স্ক্যান করবা, এই যে এই ক্যারেক্টারটা সবার আগে স্ক্যান করবা, এই ক্যারেক্টারটাকে সবার আগে স্ক্যান করবা যাতে করে কোনো এন্টার না হয়, অথবা এই ক্যারেক্টারটার আগে যখন স্ক্যান করতেছো এখানে একটা স্পেস দিয়ে দিতে হবে। ঠিক আছে, এই যে এখানে একটা স্পেস দিয়ে দিছি, খেয়াল করছো? এখানে একটা স্পেস দিয়ে দিছি। একটা স্পেস দেওয়া মানে সে যত স্পেস পাবে সেগুলোকে ইগনোর করে ফেলবে। ঠিক আছে, সে যত স্পেস পাবে সেগুলোকে ইগনোর করে ফেলবে। এবার আমরা রান করি। কি করছি? জাস্ট একটা স্পেস দিয়ে দিছি। স্ক্যানএফ এর মধ্যে %c এর আগে একটা স্পেস দিয়ে দিছি। তাহলে খেয়াল করে এবার রান করো। এন্টার দ্য ভ্যালু অফ এ, ধরো কিছু একটা দিলাম 56। ঠিক আছে, এন্টার দ্য ভ্যালু অফ বি 4.56 দিলাম। এন্টার দ্য ভ্যালু অফ সি, সি এর ভ্যালু দিলাম ধরো এস। দেখছো, এবার সে ইনপুট নিছে দ্য ভ্যালু অফ সি এ বি। তো এই জিনিসটা যাতে মনে থাকে, এই জিনিসটা যাতে মনে থাকে, আমি তোমাদের স্লাইডে দিয়ে দিছি। তো কিভাবে স্ক্যান করতে হয়, কিভাবে ইউজার ইনপুট নিতে হয় সেটা দেখানো আছে, কোডের স্নিপেটটা, কোডটা দেওয়া আছে। স্ক্যানএফ, ক্যারেক্টার স্ক্যান করতে গেলে কি ঝামেলা হয় সেটা আমরা এখানে দেখছি। ঠিক আছে, তো আমরা আবার আমাদের কোডে ফেরত যাই। এইবার আমি তোমাকে বললাম দুইটা সংখ্যা ইউজার থেকে ইনপুট নিবা, ইনপুট নিয়ে ওদের যোগ বিয়োগ গুণ ভাগ দেখাবা। ঠিক আছে, দুইটা সংখ্যা ইউজার থেকে ইনপুট নিবা, ইউজার থেকে ইনপুট নিয়ে তাদের যোগ বিয়োগ গুণ ভাগ দেখাবা। আচ্ছা, তো আমরা দুইটা সংখ্যা ধরো দুইটাই ইন্টিজার নিলাম, বা দুইটাই ফ্লোট নিতে পারো। এই মাউসে ডিস্টার্ব করতেছে, স্মার্ট বোর্ডের সাথে না একটু ঝামেলাই করে। তো আমরা ধরো দুইটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার ইউজারের কাছ থেকে ইনপুট নিব, ফ্লোট এ বি। দুইটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার ইউজারের কাছ থেকে ইনপুট নিব, তারপর তাদের যোগ বিয়োগ গুণভাগ দেখাবো। তো এন্টার দ্য ভ্যালু অফ এ, আমরা %f এ। ভাই একই সাথে দুইটা ইনপুট নেওয়া যায়? আমরা দেখি তো একই সাথে দুইটা ইনপুট নেওয়া যায় কিনা। %f, a এর ভ্যালু নিলাম, b এর ভ্যালু কি %f, যেহেতু ইন্টিজার %f, %f। ঠিক আছে, তারপর কমা দিয়ে b এর ভ্যালু দিলাম। দেখি এবার অ্যাকচুয়ালি প্রিন্ট হইছে, মানে এরা আসলে স্ক্যান হইছে কিনা। তো কি করবা? printf the value of ab, অর্থাৎ a, b equal to %f, %f নিউ লাইন। ঠিক আছে, পার্সেন্ট আবারও প্রিন্ট হচ্ছে না, %f a, b। ঠিক আছে, আমরা দেখি একই সাথে মাল্টিপল ইনপুট নেওয়া যায় কিনা। এন্টার দ্য ভ্যালু অফ এ। আচ্ছা, 5.66, 5.6 এন্টার দিলাম, তারপর 8.7, ঠিক আছে। দেখছো, একই সাথে কিন্তু মাল্টিপল ইনপুট নেওয়া যায়। একটা স্ক্যানএফ এর মধ্যে তুমি যতগুলো ইচ্ছা দিয়ে দিবা। ঠিক আছে, আচ্ছা, এগুলো তোমরা নিজেরা এক্সপেরিমেন্ট করো, অনেক কিছু শিখতে পারবা। ঠিক আছে, এন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। ঠিক আছে, তো আমরা ছোট একটা ক্যালকুলেটর বানাবো, যে ক্যালকুলেটরের কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে দুইটা সংখ্যা ইনপুট নিয়ে তাদের যোগ বিয়োগ গুণ ভাগ বের করে ফেলা। আমরা একটা ক্যালকুলেটর বানাবো, যে ক্যালকুলেটরের কাজ হচ্ছে ইউজার থেকে দুইটা ইনপুট নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ বের করে ফেলা। ঠিক আছে, তো আমরা দুইটা ইনপুট কিন্তু নিয়ে নিছি, তাই না?
দুইটা ইনপুট নিয়ে নিছি, এখন কি করব, যোগ বিয়োগ গুণ ভাগ আমরা বের করব। তো a প্লাস বি ইকুয়াল টু পার্সেন্ট এফ, নিউ লাইন। ঠিক আছে, তাহলে পার্সেন্ট এফ এ কি বসাবো বলো তো, এ আর বি এর যোগফল, এ আর বি এর যোগফল। ঠিক আছে, আর যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলা করতে যাচ্ছি, তো এটা প্রিন্ট করে যোগ বিয়োগ গুণ ভাগ। ঠিক আছে, এ প্লাস বি, এ মাইনাস বি, এ গুণ বি, এ ভাগ বি, এ ভাগ বি, এ গুণ বি, এ মাইনাস বি। ঠিক আছে, এবার তুমি যদি এটা রান করো, ছোট্ট একটা ক্যালকুলেটর, যেটা তোমাকে তোমার পছন্দ মতো যে কোনো দুইটা সংখ্যা দাও, সে যোগ বিয়োগ গুণ ভাগ বাইর করে দিবে। তো পছন্দ মতো দুইটা সংখ্যা ধরো 5.78, আরেকটা ধরো দিলাম 9.5। ঠিক আছে, এবার এন্টার প্রেস করো, দেখো দুইটা সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল সবগুলাই তোমাকে বের করে দিছে, সবগুলাই তোমাকে বের করে দিছে। ঠিক আছে, এখন যদি একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ক্যালকুলেটর বাইর করতে বলি, পারবা না? কি করতে হবে, তুমি রেডিয়াসটা ইউজারের কাছ থেকে ইনপুট নিবা, তুমি রেডিয়াসটা ইউজারের কাছ থেকে ইনপুট নিবা, তারপর বের করে ফেলবা। ঠিক আছে, বৃত্তেরটা তো আমরা দেখলামই। এবার ধরো একটা আয়তক্ষেত্র আছে, তার দৈর্ঘ্য আর প্রস্থ ইউজারের থেকে ইনপুট নিয়ে ক্ষেত্রফল তুমি বাইর করে দিতে পারবা না? আমাকে বলো তো, পারবা? তো ফ্লোট আমরা ধরো উইডথ, আর ধরো হাইট, অর্থাৎ একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ আর এরিয়া, সেটাও আমরা রাখলাম। ঠিক আছে, এন্টার দ্য ভ্যালু অফ উইডথ অ্যান্ড হাইট। আমরা ভ্যারিয়েবলের নামগুলো কিন্তু সুন্দর করে দিচ্ছি, উইডথ, হাইট, এরিয়া। তুমি চাইলে কিন্তু এবিসি দিয়েও করতে পারতা, কিন্তু সেটা ভালো দেখায় না আর কি, ভালো অভ্যাস না। তো আমরা ফার্স্টে কি উইডথ নিব, আমরা ফার্স্টে উইডথ নিব, তারপর হাইট। ঠিক আছে, সি একটা কেস সেন্সিটিভ, সো যেখানে ছোট হাতের জিনিস লিখছো এটা ছোট হাতের নিতে হবে, ক্যাপিটাল হাইট দেওয়া যাবে না। ঠিক আছে, তো উইডথ আর হাইট নিলাম, তাহলে আমাদের এরিয়াটা কি হবে বলো তো, এরিয়া ইকুয়ালস টু হাইট ইনটু উইডথ, তাই না? ঠিক আছে, এবার জাস্ট এরিয়াটা প্রিন্ট করে দাও, প্রিন্ট এফ দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গল ইজ পার্সেন্ট এফ, এখানে কি দিয়ে দিলা, এরিয়া। বুঝা গেছে? তাহলে এবার আমরা যদি এটা রান করি, তাহলে আমাদের আউটপুট কি হবে বলো তো, আমরা এটা রান করি। ঠিক আছে, কি চাচ্ছে, এন্টার দ্য উইডথ অ্যান্ড হাইট। তো তুমি একটা উইডথ দিয়ে দাও, ধরো 6 দিলা, 6 হচ্ছে উইডথ, আর হাইট হচ্ছে ধরো কিছু একটা দিলা, ধরো 3। ঠিক আছে, এবার এন্টার চাপ দাও। দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গল ইজ, আচ্ছা আইডি ইজ, তো বোঝা গেছে? ঠিক আছে, ঠিক আছে, আমরা আবার আমাদের স্লাইডে চলে যাই। তো দুইটা সংখ্যা ইনপুট নিয়ে তাদের বিভিন্ন অপারেশনের কোডটা এখানে দেওয়া আছে, জাস্ট একবার দেখে নিলেই হবে। হ্যাঁ, তারপর কিভাবে একটা বৃত্তের ক্ষেত্রফল বাইর করতে হয় ইউজারের থেকে ইনপুট নিয়ে, সেটাও এখানে দেওয়া আছে। তারপর একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বাইর করে, সেটাও আমরা দেখে ফেলছি। এবার আমরা কিছু থিওরিটিক্যাল ডিসকাশন করব। তো আমাদের প্রথম যে টপিকটা, সেটা হচ্ছে অপারেটর। তো অপারেটর কি আমরা দেখছি, তাই না? অপারেটরের সংজ্ঞা টঙ্গা আসতে পারে, এখান থেকে দেখে নিও। অপারেটর হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো অপারেশন করে, যোগ বিয়োগ গুণ ভাগ, আরো অনেক ধরনের অপারেশন আছে, আমরা সবগুলাই দেখব। ঠিক আছে, এরপর আসি অপারেন্ট। অপারেন্ট কি? অপারেটর যাদের উপরে কাজ করে। ফর এক্সাম্পল আমরা যদি লিখি সি ইকুয়ালস টু এ প্লাস বি, এখানে কয়টা অপারেটর আছে আমাকে বলো তো, এখানে কয়টা অপারেটর আছে? এখানে দুইটা অপারেটর আছে। প্রথম অপারেটরটা হচ্ছে প্লাস, সে এর উপরে কাজ করতেছে আর বি এর উপরে কাজ করতেছে। তাহলে যে প্লাস অপারেটর, তার অপারেন্ট কারা কারা, এ আর বি। ঠিক আছে, তারপর
আরেকটা অপারেটর আছে, সেটা হচ্ছে ইকুয়াল। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। সে কি করতেছে, এ আর বি যোগ করে তো একটা ভ্যালু আসছে, তাই না? এটা ফার্স্টে ক্যালকুলেট হবে। তারপরে এই ইকুয়াল অপারেটরটা কি করতেছে, ওর ডান পাশে যে আছে ওর ভ্যালুটা বাম পাশের মধ্যে বসাই দিচ্ছে। অ্যাসাইনমেন্ট অপারেটর এটারই কাজ, ডান পাশে যেই ভ্যালুটা আছে সেইটা বাম পাশেরটায় বসায় দিচ্ছে। ঠিক আছে? তো এই অ্যাসাইনমেন্ট অপারেটরের অপারেন্ট কারা কারা? এ প্লাস বি আর সি, এ প্লাস বি আর সি। ঠিক আছে, বোঝা তো গেল? ঠিক আছে, তারপর যে জিনিসটা এক্সপ্রেশন। এক্সপ্রেশন কি? আমাদের অপারেটর আর অপারেন্ডের সমন্বয়ে অর্থবহ কোনো একটা লাইন, ওটাই এক্সপ্রেশন। ঠিক আছে, অপারেটর আর অপারেন্ডের সমন্বয়ে গঠিত অর্থবহ কোনো একটা লাইনকেই কি বলা হয়? এক্সপ্রেশন। ফর এক্সাম্পল, তুমি যদি এই যে এখানে একটা দেওয়া আছে, ধরো এরকম করলা, ইন্ট এ কমা বি কমা সাম, তিনটা চলক ডিফাইন করছো না? এখন তুমি চাইলে সাম ইকুয়ালস টু এ প্লাস বি, এটা একটা এক্সপ্রেশন। তার আগে হয়তো এ আর বি এর ভ্যালু অ্যাসাইন করে দিবা, তার আগে হয়তো এ আর বি এর ভ্যালু অ্যাসাইন করে দিবা, তো এটা একটা এক্সপ্রেশন। আবার তুমি যদি লেখো এ ইকুয়ালস টু 10, এটাও একটা এক্সপ্রেশন। বি ইকুয়ালস টু 2, এটাও একটা এক্সপ্রেশন। অপারেটর আর অপারেন্ডের সমন্বয়ে অর্থবহ কোনো রাশিটাই কি আমাদের এক্সপ্রেশন বলা হয়। ঠিক আছে, ওকে। এবার অপারেটর 3 প্রকার, এগুলো তোলার দরকার নেই, জাস্ট মনোযোগ দাও। অপারেটর 3 প্রকার। কার উপর ভিত্তি করে? একটা অপারেটরের কয়টা অপারেন্ড, একটা অপারেটরের কয়টা অপারেন্ড সেটার উপর ভিত্তি করে অপারেন্ড 3 প্রকার, অপারেটর 3 প্রকার। ইউনারি অপারেটর, বাইনারি অপারেটর, টার্নারি অপারেটর। যেই অপারেটরের অপারেন্ড একটা, যেই অপারেটরের অপারেন্ড একটা, সেটাকে বলা হয় ইউনারি অপারেটর। আমরা এক্সাম্পলে যাব। বাইনারি অপারেটর কি? যে অপারেটরের অপারেন্ট দুইটা। সবচেয়ে সহজ এক্সাম্পল হচ্ছে প্লাস, এ প্লাস বি। আমাদের প্লাস অপারেটরের দুইটা অপারেন্ট না? এই একটা অপারেন্ট, এই একটা অপারেন্ট, এটা বাইনারি অপারেটর। টার্নারি অপারেটর আসলে খুব রেয়ার, তোমাদের ইউজ করা লাগবে না। যেই অপারেটরের 3টা অপারেন্ট, সেটাকে বলা হয় টার্নারি অপারেটর। বুঝছো? এগুলো কিন্তু আসে। এটার অপারেন্ট হচ্ছে একটা, 1 অপারেন্ট। বাইনারি অপারেটরের কয়টা অপারেন্ট? বাইনারি অপারেটরের কয়টা অপারেন্ট? 2টা, 2 অপারেন্টস। টার্নারি অপারেটরের 3টা অপারেন্ট। আশা করি পুরো কনসেপ্টটা বোঝা গেছে। ঠিক আছে, আশা করি পুরো কনসেপ্টটা বোঝা গেছে। তো সংজ্ঞা এখানে দেওয়া আছে, দেখে নিও। ইউনারি অপারেটরের কি? একটা মাত্র অপারেন্ট। বাইনারি অপারেটর কি? 2টা অপারেন্ট। টার্নারি অপারেটর হচ্ছে 3টা অপারেন্ট। টার্নারি অপারেটর হচ্ছে 3টা অপারেন্ট। ঠিক আছে, এমসিকিউ থেকে আসে, রিটেনেও আসে। ঠিক আছে, তো আমরা প্রথমত ইউনারি অপারেটরে যাচ্ছি। ইউনারি অপারেটর অনেকগুলো আছে, আমরা একটু দেখি। প্রথমটা হচ্ছে ইউনারি প্লাস। ইউনারি প্লাস, ইউনারি প্লাস এই অপারেটরটা কি করে? কোনো একটা সংখ্যার পজিটিভ ভ্যালু তোমাকে দিবে, কোনো একটা সংখ্যার পজিটিভ ভ্যালু। খেয়াল করো, নাম্বার 2 ইকুয়ালস টু প্লাস নাম্বার 1। একটু মনোযোগ দাও, নাম্বার 2 ইকুয়ালস টু প্লাস নাম্বার 1, অর্থাৎ নাম্বার 1-এর যেই পজিটিভ ভ্যালুটা, নাম্বার 1-এর যেই পজিটিভ ভ্যালুটা সেটা সে নাম্বার 2-কে দিবে। এখানে কিন্তু 2টা অপারেটর আছে, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর আর একটা হচ্ছে ইউনারি প্লাস অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে চিন্তা করার দরকার নেই। ইউনারি প্লাস, এই যে খেয়াল করো, ইউনারি প্লাস কি করে? ইউনারি প্লাস কি করে? এই যে এই নাম্বারটার পজিটিভ ভ্যালুটা তোমাকে দিবে। এটা না দিলেও হইতো, এই প্লাসটা আসলে না লিখলেও হইতো, তারপরেও এই নামে একটা অপারেটর আছে। ঠিক আছে, তুমি ধরো একটা ইন্ট এ ইকুয়ালস টু প্লাস 5 লিখলা, তাহলে 5-এর পজিটিভ ভ্যালুটা সে দিচ্ছে। তো এটা কি? এটা ইউনারি অপারেটর। সে কিন্তু জাস্ট এটার উপরেই কাজ করতেছে, এটার উপরেই কাজ করতেছে, অন্য কিছুর উপরে না, তাই না? অথবা তুমি এভাবেও দেখতে পারতো, ধরো আরেকটা ভ্যালু আছে এ ইকুয়ালস টু প্লাস বি। ধরো এ বি তুমি ডিক্লেয়ার করছো, তাহলে সে কি করতেছে? এই প্লাসটা আসলে কি করতেছে?
বি এর পজিটিভ ভ্যালুটা দিচ্ছে, একটা অপারেটরের উপর কাজ করতেছে, এটা বুঝে গেলাম। ইউনারি মাইনাস কি? ইউনারি মাইনাস হচ্ছে সে একটা সংখ্যা নেগেটিভ ভ্যালুটা দিবে। তুমি চিন্তা করো, এটার আগে মাইনাস বসাইছো, তার মানে হচ্ছে নাম্বার ওয়ানে যেই সংখ্যাটা আছে তার নেগেটিভ ভ্যালুটা দিবে। নাম্বার ওয়ানে যেই সংখ্যাটা আছে তার নেগেটিভ ভ্যালুটা দিবে। সে কিন্তু জাস্ট এই একটা অপারেন্ডের উপরেই কাজ করতেছে, এটার উপরে কিন্তু কোনো কাজ নেই, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর করতেছে। কাহিনী বুঝছো? তাহলে ধরো তুমি জানো বি এর ভ্যালু ধরো 6, তাইলে ইন্ট এ ইকুয়ালস টু, এরপরে তুমি লিখলে এ ইকুয়ালস টু মাইনাস বি। তাহলে খেয়াল করো তো, এই মাইনাসটা আসলে কি করতেছে? বি এর মধ্যে যেই ভ্যালুটা আছে তার নেগেটিভ ভ্যালুটা বাইর করে ফেলতেছে। তার মানে মাইনাস বি কি? -6, ইউনারি অপারেটর। ঠিক আছে, তারপর দুইটা খুবই ইম্পর্টেন্ট ইউনারি অপারেটর আছে, এগুলা থেকে কোয়েশ্চেন আসবে। এগুলোকে বলা হয় ইনক্রিমেন্টাল অপারেটর, ডিক্রিমেন্টাল অপারেটর। ইনক্রিমেন্টাল অপারেটর, ডিক্রিমেন্টাল অপারেটর। তো এগুলার কাজ কি সেটা আমরা এখন দেখতেছি একটা নতুন পেজে কি। ঠিক আছে, তো আমরা ফার্স্টে ইনক্রিমেন্ট অপারেটরটা দেখি, এখান থেকে কোয়েশ্চেন আসবে। ইনক্রিমেন্ট অপারেটর, ধরো তোমার কাছে একটা চলক আছে ইন্ট এ, তুমি এ এর ভ্যালু দিলা হচ্ছে ধরো 5। ঠিক আছে, ইনক্রিমেন্ট মানে কি? বৃদ্ধি করা না? তুমি যদি এ এর ভ্যালু 1 বাড়াইতে চাও, তাহলে তুমি কি লিখবা? এ ইকুয়ালস টু এ প্লাস 1 না? তাই তো। এখন তোমরা যখন প্রোগ্রামিং করবা দেখবা যে এই কাজটা অনেক বেশি করা লাগে, যে এ এর ভ্যালু, কোন একটা চলকের ভ্যালু 1 করে বাড়ানো। কোথায় করতে হয়? অ্যালগরিদম ফ্লো চার্টে মনে আছে? আমরা যখন লুপ পড়তেছিলাম, রিপিটেশন পড়তেছিলাম, একটা কাউন্টার রাখছিলাম না? ওই কাউন্টারের ভ্যালু 1 করে বাড়াইতেছিলাম, তাই তো। তো প্রোগ্রামিং এ এই জিনিসটা না অনেক বেশি ব্যবহার করতে হয়। এখন প্রোগ্রামার তো অলস, ওরা যেই জিনিসটা অনেক বেশি ব্যবহার করতে চায় এটাকে একটু শর্টে লিখে ফেলে, একটু শর্টে কি করে? এ ইকুয়ালস টু এ প্লাস 1 এইটা না লিখে এইটার পরিবর্তে এ প্লাস প্লাস এটা লিখে ফেলে, তারপর সেমিকোলন। এ প্লাস প্লাস মানে হচ্ছে এ এর ভ্যালু 1 বাড়ায় দাও। তো এটা যেই কথা, এটা মানে একই কথা, বুঝছো? আমাকে বলো তো। তাইলে এইটা না লিখে আমি যদি এ প্লাস প্লাস লিখি, এটা মানেই কিন্তু এ ইকুয়ালস টু এ প্লাস 1। এ ইকুয়ালস টু এ প্লাস 1 হলে যা হয় এটা মানে তাই। ধরো এই লাইনটা আমি লিখলাম না, আমি ডিরেক্টলি এটা লিখলাম। তাইলে এরপরে যদি তুমি এ প্রিন্ট করো, এ এর ভ্যালু কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। এ এর ভ্যালু কত হয়ে যাবে? 6। এই যে এ এর ভ্যালু এখানে ছিল 5, এটা লিখলেও 6 হইতো, এটা লিখলেও 6 হয়, এ প্লাস প্লাস। ঠিক আছে। এখন আরেকটা ভ্যারিয়েশন আছে, আমি তোমাকে দেখাই। এই যে ইনক্রিমেন্ট অপারেটর না, এটা আমরা দুইভাবে লিখতে পারি। একটা তো আমরা লিখলাম এখানে, এখানে। আরেকটায় আমরা যেটা করি, এ প্লাস প্লাস না দিয়ে প্লাস প্লাস এ, এই প্লাস প্লাস এ এর মানে কি? এটার মানেও এ এর ভ্যালু 1 বৃদ্ধি করা। তাহলে এখানে তুমি যদি এ প্লাস প্লাস না লিখে প্লাস প্লাস এ লিখো, তাহলে আসলে একই কাহিনী, ছোট্ট একটা পার্থক্য আছে। কি পার্থক্য? সেটাই আমরা যাব। আচ্ছা, এবার একটু মনোযোগ দাও। যদি প্লাস প্লাসটা আগে লেখা হয় সেটাকে বলা হয় প্রিফিক্স নোটেশন। তোমরা সাফিক্স প্রিফিক্স পড়ছো না? প্রিফিক্স মানে হচ্ছে আগে, আর এটাকে বলা হয় পোস্ট মানে পরে, বুঝছো? প্লাস প্লাসটা যদি পরে দেওয়া হয় সেটাকে বলা হয় পোস্টফিক্স নোটেশন। এগুলার কাজ এ এর ভ্যালু 1 বাড়ানো, কিন্তু ছোট্ট একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি আমরা দেখতেছি। আচ্ছা, তো প্লাস প্লাস করছো,
এর ভ্যালু 1 কমানো লাগতে পারে না, তাই তো? সেটাও অনেক ফ্রিকুয়েন্টলি ব্যবহার করা হয়। তোমরা লুপে কাউন্টারটা যদি 1 থেকে 100 পর্যন্ত না নিয়ে 100 থেকে 1 পর্যন্ত নামাও, আমরা ফ্লো চার্টে কি দেখছিলাম, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করো, বলতে পারতাম না 100 থেকে 1 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করো, তাহলে কি আয়ের ভ্যালু 100 থেকে শুরু হইতো, 1 করে কমাইতা, তাহলে প্রোগ্রামিং এ 1 করে কমানো এটাও আসলে অনেক বেশি ব্যবহার করা হয়। তো a ইকুয়ালস টু a মাইনাস 1, a ইকুয়ালস টু a মাইনাস 1 এই জিনিসটাও প্রোগ্রামিং এ অনেক বহুল ব্যবহৃত। তো যেটা বহুল ব্যবহৃত, প্রোগ্রামাররা সেটার একটা শর্ট ফর্ম বানায় ফেলবে, এটা শিওর। তো সেই শর্ট ফর্মটা কি, a প্লাস প্লাস না হয়ে, বুঝতে পারতেছে কি, a মাইনাস মাইনাস, বুঝছো? অর্থাৎ a প্লাস প্লাস না হয়ে a মাইনাস মাইনাস, ঠিক আছে? মাইনাস মাইনাসটা যদি পরে থাকে তাহলে সেটাকে বলা হয় পোস্ট ফিক্স নোটেশন, আর মাইনাস মাইনাসটা যদি আগে থাকে, মাইনাস মাইনাসটা যদি আগে থাকে তাহলে সেটাকে বলা হয় প্রিফিক্স নোটেশন, বুঝছো? এর ভ্যালু এখানে ছিল 5, এই লাইনটা লেখার পর এর ভ্যালু হয়ে যাবে 4, এখানে ছিল 5, এখানে ছিল 4, দুইটাতেই তো 4 হয়ে যাচ্ছে ভাইয়া, তাহলে প্রিফিক্স পোস্ট ফিক্সের পার্থক্যটা কোথায়? পার্থক্যটায় আসতেছি। সবাই এখন মনোযোগ দিবা। আচ্ছা, আমি আগে তোমাকে কোডে এটা লিখে দেখাই, হ্যাঁ, কোডে একটু লিখে দেখাই। দেখো সবাই একটু মনোযোগ দাও। ধরো আমাদের একটা সংখ্যা ইন্ট a, এর ভ্যালু ধরো 5 দিলাম, ঠিক আছে? তাহলে printf the value of a before increment, এটাকে বলা হয় ইনক্রিমেন্ট অপারেটর, মানে বাড়ানো, ঠিক আছে? ইনক্রিমেন্ট সেটা হচ্ছে ধরো %d, আমি একটা নিউ লাইন দিলাম, তারপর a, ঠিক আছে? বুঝতে পারছো? তারপর ধরো আচ্ছা, এটা আমি a এর ভ্যালু 1 বাড়াইলাম, খেয়াল করছো, a প্লাস প্লাস। এইবার এই লাইনটাই আমি আবার প্রিন্ট করব, বিফোর আফটার ইনক্রিমেন্ট, ঠিক আছে? ইনক্রিমেন্টের আগে কত, ইনক্রিমেন্টের পরে কত। আমি যদি রান করে তোমাদের দেখাই তাহলে দেখো তো কি হয়। বিফোর ইনক্রিমেন্ট কত, 5, এত বড় করার কোনো দরকার নেই, দ্য ভ্যালু অফ মুছে দেই, a বিফোর ইনক্রিমেন্ট, a আফটার ইনক্রিমেন্ট, বা a বিফোর a আফটার, ঠিক আছে? এটা বেটার। দেখো a বিফোর কত ছিল, 5, আফটার কত হয়ে গেছে, 6। আচ্ছা, এবার a প্লাস প্লাস না দিয়ে প্লাস প্লাস a দিই, এবার দেখি তো কি হয়। দেখিও কি ছিল, 5 6, তুমি যদি রান করো এক্স্যাক্টলি সেম আসতেছে, 5 আর 6, তাই না? বিফোর ছিল 5, আফটার হয়ে গেছে 6। আচ্ছা, ইনক্রিমেন্ট দেখলাম, এবার ডিক্রিমেন্টটা দেখি। ডিক্রিমেন্ট মানে হচ্ছে কমানো, তাই না? তো আমরা ফার্স্টে পোস্ট ফিক্স নোটেশনটা দেখি, a মাইনাস মাইনাস, তো রান করি, তাহলে বলো তো কি হওয়ার কথা? প্রথমত 5, পরে 1 কমবে, 1 কমে কি 4 হয়ে যাবে। আমরা একটু রান করে দেখি, দেখো 5 4, পোস্ট ফিক্স দেখলাম, মাইনাস মাইনাসটা পরে। এইবার আমি প্রিফিক্সটা দেখি, মাইনাস মাইনাসটা আগে নিয়ে আসি, ঠিক আছে? এবার যদি রান করি তাহলে দেখো সেম, তাহলে তো কোনো পার্থক্য হইল না। ছোট্ট একটা পার্থক্য আছে, এই যে প্রিফিক্স আর পোস্ট ফিক্স, ছোট্ট একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটাই আমরা আগে এখানে দেখি। ধরো তোমার কাছে দুইটা চলক আছে, ইন্ট a, b, ঠিক আছে? এর ভ্যালু ধরো 5, ওকে? এখন তুমি a এর ভ্যালু বাড়াবা, a প্লাস প্লাস, ঠিক আছে? এই জিনিসটাকে তুমি b তে সেট করে দিবা, b ইকুয়ালস টু a প্লাস প্লাস।
অর্থাৎ a এর ভ্যালু 1 বাড়াইছো, বাড়ানোর পরে যেই ভ্যালুটা আসবে না, এই যে a++ সেটা b তে সেট করে দিবা। ঠিক আছে, এরপর তুমি প্রিন্ট করলা printf %d a printf %d b। ঠিক আছে, আচ্ছা। এবার সেম কাজটা এটাকে আমরা পোস্টফিক্স দিয়ে করছি, এবার করব হচ্ছে প্রিফিক্স দিয়ে। প্রিফিক্স দিয়ে, অর্থাৎ এখানে প্লাসটা আগে দিয়ে দিব, এই ক্ষেত্রে আর ওই ক্ষেত্রে আউটপুট কি হবে। প্রথমত আমরা দেখি a এর ভ্যালু কত ছিল 5, তুমি a এর ভ্যালু বাড়াইছো তাই না, প্লাস পরের লাইনে a এর ভ্যালু 6ই থাকবে। দেখো তুমি যখন পোস্ট ফিক্সে যাবা ওই লাইনে a এর ভ্যালু চেঞ্জ হবে না, a এর ভ্যালু আগে অ্যাসাইন হবে তারপর 1 বাড়বে। পোস্টফিক্স নামটা শোনো, পোস্টফিক্স তার মানে পরে ইনক্রিমেন্ট করো, পোস্টফিক্স ইনক্রিমেন্ট। ঠিক আছে, এটা মানে হচ্ছে পরে ইনক্রিমেন্ট করো। তার মানে এই লাইনে a এর ভ্যালু 1 বাড়বে না, সে আগে অ্যাসাইন করে নিবে, সে a এর ভ্যালু আগে অ্যাসাইন করবে b তে, তারপর 1 বাড়াবে। তার মানে a এর ভ্যালু ছিল 5, ওই 5টাই কিন্তু b তে অ্যাসাইন হবে, তারপর 1 বাড়বে। আগে অ্যাসাইন হবে তারপর 1 বাড়বে। তাহলে খেয়াল করো, আগে অ্যাসাইন হলো তারপর বাড়বে। ঠিক আছে, অ্যাসাইন হয়েছে, তাহলে b তে কত থাকবে আমাকে বলো তো। তাহলে b তে কত থাকবে 5, অ্যাসাইন হওয়ার পর বাড়ছে, তার মানে a এর ভ্যালু 1 বাড়ছে 6, এখানে 6 হবে। কিন্তু b তে কিন্তু 6 প্রিন্ট হবে না, b তে প্রিন্ট হবে 5। আগে অ্যাসাইন করো তারপরে বাড়াও, এটা মানে হচ্ছে পোস্টফিক্স ইনক্রিমেন্ট। আর প্রিফিক্সে আগে বাড়াও পরে অ্যাসাইন করো, অর্থাৎ ++a এর ভ্যালু 5, আগে 1 বাড়ায় নাও তারপর অ্যাসাইন করো। তাহলে এখানে কি আগে 6 হবে, a এর ভ্যালু 6 হবে, তারপর ওই 6টা b তে হবে। তার মানে a এর ভ্যালু 6, b এর ভ্যালু 6। বুঝছো আমাকে বলো তো, সবাই বলো বুঝছো? ঠিক আছে, আমরা এবার এক্সাম্পলে যাচ্ছি। int a b, ওইটাই আর কি আমি এখন কোডে লিখে দেখাই। তোমরা নিজেরা এগুলো লিখে অনেক সুন্দর এক্সপেরিমেন্ট করতে পারো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা বিফোর আর প্রিন্ট করলাম না। b ইকুয়ালস টু a++, ঠিক আছে, a আফটার b আফটার বিফোরে তো b বলতে কিছু ছিল না। এবার আমাকে বলো আউটপুট কি হবে। পোস্টফিক্স তার মানে আগে অ্যাসাইন হবে তারপরে বাড়বে, এই লাইনেই বাড়বে, এর ভ্যালুটা এই লাইনেই বাড়বে, তবে আগে অন্য কাজ, আগে অ্যাসাইন করা হয়ে গেলে তারপর বাড়বে। ঠিক আছে, তাহলে b তে আসলে কি 5 অ্যাসাইন হবে না, b তে কি অ্যাসাইন হবে 5, আর a এর ভ্যালু কি 6 হবে। তাহলে আউটপুট দিলে এটা কি a এর ভ্যালু 6, b এর ভ্যালু 5 আসার কথা। ঠিক আছে, তাহলে আমরা দেখি তো একটু রান করে দেখো 6 5। এখন যদি প্রিফিক্স না হয়ে পোস্টফিক্স না হয়ে প্রিফিক্স হইতো তাহলে বলো তো কি হইতো। আগে ইনক্রিমেন্ট, আগে বাড়াও এর ভ্যালু তারপর বসাও, আগে বাড়াইলে 6 হবে, আগে বাড়াও, আগে এর ভ্যালু 1 বাড়াও 6টা বিতে বসাও। ঠিক আছে, তাহলে এর ভ্যালুও তো 6 হবেই, এর ভ্যালু তো 1 বাড়বেই, সেটা আগে বেড়ে তারপর বিতে বসাবে।
ঠিক আছে, তাহলে দেখো তো আমি যদি রান করি তাহলে এবার দুইটাই 6 হওয়ার কথা। এবার আমাকে বলো আমি যদি ইনক্রিমেন্টের জায়গায় ডিক্রিমেন্ট করতাম কি হইতো? এটা কি হইতো বলো তো? এটা কি হইতো? আগে কমবে তারপর অ্যাসাইন হবে। তাহলে কি দুইটাই 5 ছিল 4 হয়ে যাবে না? দুইটাই 4 হবে না? খেয়াল করছো? দুইটাই 4। এখন তুমি যদি মাইনাস মাইনাস এ না দিয়ে এ মাইনাস মাইনাস, এই যে এখানে খেয়াল করো, এই যে এখানটা এ মাইনাস মাইনাস, তাহলে কি হইতো আমাকে বলো তো? তাহলে বলো তো, রান করে দেখো, কত হয়? কত হয়েছে? 4 5 4 5। আগে অ্যাসাইন হয়েছে। এর ভ্যালু কত ছিল? 5। বিতে আগে 5 ঢুকছে, তারপর এর ভ্যালু 1 কমাইছো, তাহলে বি এর ভ্যালু কত? 5, এর ভ্যালু 4। ক্লিয়ার? আচ্ছা, এবার এই রিলেটেড আরো দু একটা এক্সাম্পল করি আমরা। ঠিক আছে, এ ধরো printf %d, আমি একটা নিউ লাইন দিলাম, a++, বলো কি হবে? বলো কি প্রিন্ট হবে? a++, আমাকে বলো কি প্রিন্ট হবে? আমাকে একটু বলো তো। a++, খেয়াল করো, a++, ওর কাজ কি? আগে অ্যাসাইন করা, পরে বাড়ানো, পোস্ট ফিক্স। কিন্তু এটা কেমন? পোস্ট ফিক্স। তার মানে বাড়াবে পরে, আগে সে ভ্যালুটা অ্যাসাইন করবে। তার মানে এর ভ্যালু 5, এই 5টা আগে এখানে অ্যাসাইন হবে। এই লাইনে যা যা আছে সবকিছু আগের ভ্যালুটাই, বুঝছো? এই লাইনে সে কিন্তু বাড়াবে না, সে আগে অন্য কাজগুলো করবে, আগে অ্যাসাইন করবে তারপর বাড়াবে। ঠিক আছে? পোস্ট ফিক্স মানে হচ্ছে ওই লাইনে সে বাড়াচ্ছে না, ওই লাইনে সব কাজ শেষে বাড়াচ্ছে। পোস্ট ফিক্স সবকিছু শেষে তারপর বাড়াবে। ঠিক আছে, তাইলে এখানে আগেই তো অ্যাসাইন হবে তারপর বাড়াবে, তাইলে এখানে ডি এর জায়গায় কি 6 বসার কথা না 5? খেয়াল করো তো কত আসবে? আচ্ছা, এটা ভুল করছি, পার্সেন্ট দিতে ভুলে গেছি। রান করে দেখো তো কত হয়? 5 আসছে। বাড়ে নাই কিন্তু, পরে বাড়ছে। আগে অ্যাসাইন করে পরে বাড়ছে। এবার তুমি যদি এর পরের লাইনে যদি আবার প্রিন্ট করো, খেয়াল করো তো, এর পরের লাইনে তুমি যদি এ প্রিন্ট করো, এবার কত বসবে বলো তো? এখানে তুমি যদি এ প্রিন্ট করো, বুঝছো? পোস্ট ফিক্সের কাজ হচ্ছে প্রথমে অ্যাসাইন করা তারপর বাড়ানো। অর্থাৎ এই যে প্লাস প্লাস, এটার কাজ হচ্ছে আগে অ্যাসাইন করা। এর ভ্যালু 5 ছিল না, সে 5ই অ্যাসাইন করে দিছে, সবার লাস্টে গিয়ে বাড়াবে, তারপরে এর ভ্যালু বাড়ছে, এই লাইনেই বাড়ছে, কিন্তু সবার শেষে এর ভ্যালু 6 হয়েছে। তার মানে এখানে প্রিন্ট হবে 5, এখানে কত প্রিন্ট হবে? এর ভ্যালু কিন্তু বাড়ছে আগে অ্যাসাইন করার পর, এখানে 6, তাই না? আমাকে বলো তো 5 6 এগুলো দিয়ে তোমরা নানা এক্সপেরিমেন্ট করতে পারো। বলো তো আমি যদি এটা দেই কি হবে? এগুলো থেকে এমসিকিউ আসে। এর ভ্যালু কত ছিল? 5 ছিল, আগে অ্যাসাইন হয়েছে 5, পরে বাড়ছে, তো এখানে 5 প্রিন্ট হবে পরের লাইনে কি এর ভ্যালু 6 হয়েছে, অলরেডি 6, এখানে এসে এর ভ্যালু হয়ে গেছে 6। আচ্ছা, এখানে গিয়ে দেখতেছো কি? এখানে গিয়ে কি দেখতেছো? a++, তার মানে আগে বসাবে তারপর বাড়াবে, তাহলে এখানেও 6 প্রিন্ট হবে। তার মানে এখানেও কি 5 6 7 না 5 6 বুঝে, এর ভ্যালু 5 আছে। এখানে সে কি করতেছে? দেখতেছে পোস্ট ফিক্স, আগে সে বসায় দিবে। পোস্ট মানে পরে বাড়াবে, আগে বসাবে পরে বাড়াবে। তো এখানে যদি বসায় দেয়, ওর ভ্যালু 5 ছিল না, তারপর 1 বাড়াইছে, এর ভ্যালু 6 হয়েছে, এই লাইনে গিয়ে এর ভ্যালু 6। এখানেও দেখো সেম কাহিনী, আগে বসাবে তারপর বাড়াবে, তো এর মধ্যে কিন্তু 6 ছিল, তো এখানে 6 আসবে।
তারপরের লাইনে এই লাইনে আমাকে বলো তো এর ভ্যালু কত। এই লাইনে আসার পর এর ভ্যালু কিন্তু 7 হয়ে গেছে, এর ভ্যালু কিন্তু 7 হয়েছে, বুঝছো? দেখো 5 6। এবার বলো তো দেখি এইটা কি হবে, এ প্লাস 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 এ। এখান থেকে প্রশ্ন আসবে, এখান থেকে প্রশ্ন আসবে এ প্লাস 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 এ। একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা। প্রথমত এর ভ্যালু 5, সে এখানে এসে দেখতেছে প্লাস প্লাস এ, না এ প্লাস প্লাস, তার মানে 5 আগে বসাও, আগে বসাও পরে বাড়াও। এখানে সে 5 বসাইছে, এর ভ্যালু কত হয়েছে 6, এর ভ্যালু কত হয়েছে 6, এই লাইনে এসে 6 হয়েছে। এবার সে প্রিন্ট করতেছে করতেছে, এখানে এসে দেখলো প্লাস প্লাস এ, তার মানে আগে বাড়াও পরে বসাও, আগে বাড়াও পরে বসাও, তাই না? এটা মানে তো আগে বাড়াও তারপর বসাও, আগে বাড়াও 6 ছিল, একবার এলে কত 7, তারপর বসাও 7। 5 ছিল, আগে বসাইছে এক বাড়াইছে, তাহলে এর ভ্যালু এখানে কত, এই যে এখানে আসার পর এই লাইনে 6, কারণ এখানেও 6, যখন এখানে আসছে সে প্লাস প্লাস এ পাইছে, আগে বাড়াও তারপর বসাও, তাহলে এখানে কত 7, তার মানে কি প্রিন্ট হবে 5 7 5 7। এই বুঝছো? আমাকে বলো। ঠিক আছে, এগুলার আরেকটু কঠিন ভার্সনে কিন্তু আসে, দেখো 5 7 5 7। এবার আমি অনেকগুলো দিয়ে দিই, এগুলা তোমরা বাসায় সলভ করবা। প্রত্যেকটা লাইনে আউটপুট কি হবে আমাকে বলবা, প্রত্যেকটা লাইনে আউটপুট কি হবে আমাকে বলবা। বুঝছো? এই বুঝছো? দেখো আমি বলতেছি এর ভ্যালু 5 ছিল, খেয়াল করো 5 ছিল, এখানে এসে দেখে এ প্লাস প্লাস, তাহলে আগে বসাও পরে বাড়াও, আগে বসাও পরে বাড়াও, তাহলে মানে এখানে কত হয়ে যাবে 5 হয়ে যাবে না? তারপর সে এক বাড়াইছে 6। আচ্ছা, এখানে এসে দেখছে প্লাস প্লাস এ, তার মানে আগে বাড়াও পরে বসাও, আগে বাড়াও পরে বসাও, এটাকে বাড়ালে কত হয় 7, বসাইলাম 7। ঠিক আছে, আগে বাড়াইছি তারপর বসাইছি 7, তাহলে এখানে আসার পর এর ভ্যালু কত 7, কিন্তু এর ভ্যালু এখনো 7। তারপর দেখতেছি আগে কমাও তারপর বসাও, এক কমালে কত হয়ে যায় 6, তারপর বসাও 6। এখন এর ভ্যালু কত, এর ভ্যালু কিন্তু 6, এখানে এসে এর ভ্যালু 6, আসতেছো আসতেছো এ প্লাস প্লাস, আগে বসাও পরে বাড়াও, আগে বসাও পরে বাড়াও, এটা মানে তো এটা আগে বসাও পরে বাড়াও, আগে বসাও পরে বাড়াও, এর ভ্যালু যদি এক বাড়াও কত 7 হয়, তাহলে এখানে এসে এর ভ্যালু 7, তারপর এখানে এসে 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 আগে বসাও তারপর কমাও, আগে বসাও তারপর কমাও। ঠিক আছে, এর ভ্যালু কত 7, 6 না কিন্তু, এর ভ্যালু 7, আগে বসাও 7 বসাও তারপর কমাও। সবার লাস্টের লাইনে গিয়ে এর ভ্যালু কত হয়ে গেছে, এর আলটিমেট ভ্যালু কিন্তু 6, এখানে তুমি যদি প্রিন্ট করতা এর ভ্যালু কত 6, 5 7 6 6 না, লাস্টে গিয়ে একটু। ঠিক আছে, এগুলো সায়েন্স কমার্স ম্যাটার করে না, একটু ঠান্ডা মাথায় দেখতে হবে, একটু ঠান্ডা মাথায় দেখতে হবে, তাহলেই হবে, তাহলেই হবে। তো প্রিফিক্স পোস্টফিক্স ব্যাপারটা বোঝা গেছে, জাস্ট একটু মনে রাখবো, মনে রাখবা পোস্টফিক্স মানে কি, আগে বসাও পরে বাড়াও, পোস্টফিক্স মানে পরে বাড়াও, পোস্ট পোস্ট মানে পরে না, পোস্ট মানে হচ্ছে পরে বাড়াও, আগে সব কাজ করে নাও তারপরে বাড়াও। প্রি মানে হচ্ছে প্রিফিক্স, প্রিফিক্স যে নোটেশনটা, প্রিফিক্স যে নোটেশনটা, তার মানে হচ্ছে আগে বাড়াও, আগে বাড়াও বা কমাও, এখানে তো কমাও, মাইনাস মাইনাস হলে কমানো হবে, প্লাস প্লাস হলে বাড়ানো হবে, প্লাস প্লাস হলে বাড়ানো হবে। বুঝছো? ঠিক আছে, ঠিক আছে, এখানে এক্সাম্পল দেওয়া আছে, আমি যেই কোডগুলা লিখছি না ওই কোডগুলার এক্সাম্পলই এখানে দেওয়া আছে, একটু দেখে নিও। প্রিফিক্সে কি হয়, পোস্টফিক্সে কি হয়। পোস্ট মানে পরে, পরে বাড়াবা বা কমাবা, প্রি মানে তুমি আগেই বাড়াও বা কমাও। ঠিক আছে, এটা গেল। তারপর এই প্রিফিক্স আর পোস্টফিক্সের পার্থক্য আসে।
প্রিফিক্স আর পোস্টফিক্সের পার্থক্য আছে, তোমাদের অলরেডি পার্থক্য বুঝে যাওয়ার কথা। যতটুকু বুঝাইছি ওখান থেকে 2-3টা পার্থক্য লিখে ফেলতে পারবা, তারপরে ওখানে দেওয়া আছে। ঠিক আছে, এখানে সুন্দর করে লেখা আছে। প্রথমে এই ভ্যারিয়েবলের মান বৃদ্ধি করবে, এই বর্ধিত মানই বর্তমান লাইন ও পরের লাইনগুলোতে ব্যবহার করবে। এটা হচ্ছে প্রিফিক্স। প্রথমেই ভ্যারিয়েবলের মানটা বাড়াইছে। পোস্টফিক্স কি? প্রথম লাইনে ভ্যারিয়েবলের পূর্বের মানটা ব্যবহৃত হবে, তার মানে সে প্রথমেই বাড়াবে না, তারপরে বাড়াবে, সেটা পরবর্তী লাইন থেকে ইউজ হওয়া শুরু করবে। একটু পরে নেও, একটু পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, একটু পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের ইউনারি অপারেটর শেষ, আমাদের ইউনারি অপারেটরগুলো শেষ। আমরা এখন বাইনারি অপারেটরে যাব। বাইনারি অপারেটর কারা? এমন সব অপারেটর যাদের 2টা অপারেন্ট। অনেকগুলা বাইনারি অপারেটর আছে, অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, সবগুলাই দেখব। তবে প্রথমত অ্যারিথমেটিক অপারেটর যেগুলো আছে এগুলা নিয়ে আমরা একটু কথা বলি। এগুলো আমরা পড়ে আসছি ছোট্ট ক্লাস থেকেই। তো বাইনারি অপারেটর এমন সব অপারেটর যারা 2টা অপারেন্ট নিয়ে কাজ করে। বাইনারি অপারেটরের অনেকগুলা ভাগ আছে, এর মধ্যে প্রথমটা আমরা এখন দেখব, এর পরেরগুলা আস্তে আস্তে। তো অ্যারিথমেটিক অপারেটর ওই যোগ বিয়োগ গুণ ভাগ। ঠিক আছে, প্রথমটা এই যে এই অপারেটর সবাই তো চেনো, তাই না? ফার্স্ট ব্র্যাকেট। তারপর ডিভিশন অপারেটর, এটা কি করে? ভাগ করে। এই যে খেয়াল করো, অপারেন্ট 1 আর অপারেন্ট 2, দুইটা সংখ্যার ভাগ, সিম্পল। মাল্টিপ্লিকেশন, দুইটা সংখ্যার গুণ। ঠিক আছে, মডুলাস অপারেটর কি করে শিখাইছিলাম, ভাগশেষ বের করে, তাই না? তুমি যদি 10% দাও, এটা মানে হচ্ছে 10কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 10কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1। ঠিক আছে, এটা হচ্ছে মডুলাস অপারেটর। তারপর কি? যোগ অপারেটর, দুইটা সংখ্যার যোগ করে। বিয়োগ অপারেটর, দুইটা সংখ্যার কি করে? বিয়োগ অপারেটর দুইটা সংখ্যার বিয়োগ করে। এখন অগ্রগণ্যতা কি? তোমরা বডমাস পড়ে আসছো না? তোমরা সবাই বডমাস পড়ে আসছো? একসাথে যদি অনেক কিছু থাকে, কোনটা আগে হবে কোনটা পরে হবে? ফর এক্সাম্পল 2 × 3 + 5। দেখো এখানে কোন অপারেটরটা আগে কাজ করবে? গুণ না? এইটা আগে, দুইটা গুণ হবে 6, তারপর 5-এর সাথে যোগ হবে। ঠিক আছে, এই অগ্রগণ্যতা মানে হচ্ছে এইটা। উপরের দিকে যারা আছে তাদের প্রায়োরিটি বেশি। ওই যে বডমাস, ওটা থেকে এটা আসছে। ডিভিশন, মাল্টিপ্লিকেশন, মাইনাস, প্লাস, ওখান থেকে এটা আসছে। ঠিক আছে, এটাই মানে অগ্রগণ্যতা, এটাই মানে হচ্ছে অগ্রগণ্যতা। ঠিক আছে, সবাই বলো। ঠিক আছে, তাহলে অ্যারিথমেটিক যে অপারেটরগুলো আছে, এগুলো আমরা শিখে ফেলছি। এগুলোর কাজও কিন্তু দেখাইছি, প্রোগ্রামে আমরা ইউজ করছি, তাই না? যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো ইউজ করছি না? করতে পারবা তো? আর কোড দেখানোর দরকার নেই। ঠিক আছে, এর পরবর্তীতে যে বাইনারি অপারেটরটা, সেটাকে বলা হয় রিলেশনাল অপারেটর। এটা হচ্ছে দুটা জিনিসের, দুটা চলকের মধ্যে সম্পর্ক, একটা আরেকটা থেকে বড় না ছোট, এটা কি সমান, এই টাইপের জিনিস নির্দেশ করে। বুঝতে পারছো? তো আমাদের এখনকার যে অপারেটরটা, এটা হচ্ছে রিলেশনাল অপারেটর। এই রিলেশনাল অপারেটরটা কি? নাম শুনেই বোঝা যাচ্ছে দুইটা জিনিসের মধ্যে রিলেশন বোঝাবে, সম্পর্ক। দুইটা চলকের মধ্যে একটা সম্পর্ক বোঝায়। ঠিক আছে, আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। ধরো আমরা এ চলকের মান দিলাম 2, বি চলকের মান দিলাম 3। এখন এ আর বি এর মধ্যে একটা রিলেশনাল অপারেটর হতে পারে এ ইজ লেস দেন বি। এটা একটা কোয়েশ্চেন। তোমাদের মনে আছে আমরা যখন ফ্লো চার্ট পড়তাম, তখন এই যে এটার মধ্যে বিভিন্ন কোয়েশ্চেন করতাম না, এ ইজ গ্রেটার দেন বি কিনা, তাই না? সেই কোয়েশ্চেনগুলাই হচ্ছে এ ইজ লেস দেন বি, সেই কোয়েশ্চেনগুলাই হচ্ছে এটা। এটা মানে হচ্ছে এ কি বি এর থেকে ছোট? এই যে
এ ইজ লেস দেন বি, এটার মানে হচ্ছে এ কি বি এর থেকে ছোট, একটা কোয়েশ্চেন ছুড়ে দেওয়া। এখন এই কোয়েশ্চেনের কয়টা উত্তর হইতে পারে? এখন এই কোয়েশ্চেনের কয়টা উত্তর হতে পারে? দুইটা, হ্যাঁ না হলে না, হ্যাঁ না হলে না। বুঝছো? তাহলে এই যে এ ইজ লেস দেন বি কি না, এটার দুইটা উত্তর হতে পারে। একটা হচ্ছে ইয়েস, মানে হচ্ছে এই জিনিসটা ট্রু, এই জিনিসটাই যে এই রাশিটা এটা একটা এক্সপ্রেশন, এ ইজ লেস দেন বি, এটা ট্রু। আর এটা যদি ইয়ে হয় তার মানে নো বা এটা ফলস। ঠিক আছে, ঠিক আছে। এখন সি প্রোগ্রামিং এ ট্রু কে 1 দিয়ে প্রকাশ করা হয়। সি প্রোগ্রামিং এ ট্রু কে 1 দিয়ে প্রকাশ করা হয়, আর ফলস কে 0 দিয়ে প্রকাশ করা হয়। ফলস কে কি দিয়ে প্রকাশ করা হয়? 0। তাইলে এই যে রিলেশনাল অপারেটর দিয়ে তুমি যেই এক্সপ্রেশনগুলো লিখবা, এটার ভ্যালু হয় 0 না হয় 1। এ যদি আসলে বি এর থেকে ছোট হয় তাহলে এটার উত্তর সত্য বা 1, যদি ছোট না হয় তাহলে মিথ্যা বা 0। বুঝছো? সবাই আমাকে বলো, তাহলে রিলেশনাল অপারেটর দিয়ে তুমি যত ধরনের রাশি বানাবা তাদের উত্তর হয় 0 না হয় 1, হয় সত্য না হয় মিথ্যা। ঠিক আছে? এই রিলেশনাল অপারেটরগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলোর উপর ভিত্তি করেই আমরা কি ডিসিশন নিতে পারি না? আমরা কি নিতে পারি? ডিসিশন নিতে পারি, তাই না? মনে আছে 3টা সংখ্যার মধ্যে কোনটা বড় কোনটা ছোট, লিপ ইয়ার কিনা হাবিজাবি, ওগুলো চেক করার জন্য এই রিলেশনাল অপারেটরগুলোই কিন্তু ব্যবহার হয়েছে। প্রত্যেকটা রিলেশনাল অপারেটরের আমরা যখন ফ্লো চার্টে দেখছিলাম 2টা রাস্তা ছিল, তাই না? একটা হ্যাঁ রাস্তা ইয়েস, আর একটা নো রাস্তা। তাহলে এই যে এই রেজাল্টটা যদি 1 হয় তাহলে ইয়েস রাস্তায় যাব, না গেলে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা এই রিলেশনাল অপারেটরগুলো দেখি। অনেকগুলা রিলেশনাল অপারেটর আছে, একটু মনোযোগ দাও, মজা আছে। দেখো, প্রথমটা হচ্ছে লেস দেন। এখানে প্রত্যেকটার উত্তর হয় 0 না হয় 1। প্রত্যেকটা এক্সপ্রেশনের মান হয় 0 না হয় 1। লেস দেন, ওপি ইজ লেস দেন 10, এটার ভ্যালু 0 হবে যদি অপারেটরের ভ্যালুটা 10-এর থেকে ছোট না হয়। 10-এর থেকে ছোট হইলে এটার উত্তর 1। এটা কি? লেস দেন ইকুয়াল। আমাদের অপারেন্টটা বা OP1, অপারেন্ট 1, এটার ভ্যালু যদি 10-এর থেকে ছোট বা সমান হয় তাহলে এটার ভ্যালু 1 নাইলে 0। ঠিক আছে? গ্রেটার দেন 10, অপারেন্টার ভ্যালু যদি 10-এর থেকে বড় হয় তাহলে এটার উত্তর 1 না হয় 0। অপারেন্ডের ভ্যালু যদি 10 থেকে বড় বা সমান হয়, বড় আর বড় বা সমান কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে? অপারেন্ডের ভ্যালু যদি 10 থেকে বড় বা সমান হয় সেক্ষেত্রে এটার উত্তর 1 নাইলে 0। বুঝতে পারতেছে? এগুলো একটা শর্ত, সে মানতেছে নাকি না মানতেছে। মানলে উত্তর 0, মানলে উত্তর 1, না মানলে উত্তর 0। ঠিক আছে? ইকুয়াল, একটা ইকুয়াল দিয়ে কি বোঝায় আমাকে বলো তো? একটা ইকুয়াল কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর, তাই না? একটা ইকুয়াল, এটা মানে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা যেটা করে 10 ভ্যালুটা এই অপারেন্ডের মধ্যে অ্যাসাইন করে দেয়, বসায় দেয়। এখন দুইটা জিনিস সমান কিনা সেটা চেক করার জন্য দুইটা সমান দিতে হয়, সমান। বুঝছো? সমান। এটা মানে একটা কোয়েশ্চেনটার মানে কি? অপারেন্ড 1 এর ভ্যালু কি 10-এর সমান? অপারেন্ড 1 এর ভ্যালু কি 10-এর সমান? সমান হইলে উত্তর হ্যাঁ, মানে 1, নাইলে 0। নট ইকুয়াল, এটা মানে হচ্ছে সমান না, নট ইকুয়াল। প্রোগ্রামিং এ আশ্চর্যবোধক যে চিহ্নটা না, এটা ইউজুয়ালি নট নেগেটিভ বোঝায়। তো নট ইকুয়াল এটা মানে হচ্ছে অপারেন্ড 1 এটার ভ্যালু কি 10-এর সমান না, তার মানে অপারেন্ড 1 যদি 10 না হয় তাইলে এটার উত্তর 1 নাইলে 0। সবাই কি বুঝছো আমাকে বলো? এই যে রিলেশনাল অপারেটরগুলো আছে
এগুলো আসলে এক একটা কোয়েশ্চেন, এক একটা শর্ত, শর্তগুলা মানলে এটার ভ্যালু 1, নাইলে 0, নাইলে 0। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আমাকে বলো ক্লিয়ার তো? ঠিক আছে, আমরা এখন আবার করে চলে যাই, আমরা এখন আবার করে চলে যাই। ঠিক আছে ঠিক আছে, দেখো তো, ধরো আমরা a এর ভ্যালু দিলাম 5, b এর ভ্যালু দিলাম ধরো 6। ঠিক আছে, আচ্ছা, তো প্রথমত আমরা একটা প্রিন্ট করি, মনোযোগ দাও। আমি বললাম a এর ভ্যালু কি 6 এর চেয়ে বড় কিনা? সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও, খেয়াল করো। a এর ভ্যালু 5, এইখানে একটা রিলেশনাল অপারেটর দিছি, এই যে রিলেশনাল অপারেটর। a এর ভ্যালু কি 6 এর থেকে বড় কিনা? a এর ভ্যালু কি 6 এর থেকে বড় কিনা? এটা কিন্তু একটা কোয়েশ্চেন। এটার উত্তর হয় 0 হবে, না হয় 1 হবে। এখন বলো a এর ভ্যালু কি 6 এর থেকে বড়? না, না, তাই না? এটার উত্তর হয় 0, না হয় 1। যেহেতু a এর ভ্যালু 6 এর থেকে বড় না, তার মানে মিথ্যা, এটার ভ্যালু কি আসবে? 0। ওই 0টাই প্রিন্ট হবে। তার মানে এখানে প্রিন্ট করলে কি পাওয়া যাবে আমাকে বলো তো? এখানে প্রিন্ট করলে কি পাওয়া যাবে বলো তো? এখানে প্রিন্ট করলে কি পাওয়া যাবে? 0। ওই যে 0 আসছে, খেয়াল করছো? খেয়াল করছো? আচ্ছা ঠিক আছে, এইবার আমি তোমাকে বললাম এর ভ্যালু কি 5 এর থেকে বড় কিনা? বলো তো অ্যান্সার কি হবে? এর ভ্যালু কি 5 এর থেকে বড়? না, না, তার মানে 0। 0 আসছে? 0 আসছে। আচ্ছা, এবার তোমাকে বললাম এর ভ্যালু কি 5 এর থেকে বড় বা সমান কিনা? এবার তোমাকে বললাম এর ভ্যালু 5 এর থেকে বড় বা সমান কিনা? 5 এর থেকে বড় না, কিন্তু সমান, কিন্তু সমান, তার মানে এটার উত্তর কি আসবে? 1। ওই যে দেখছো 0 1 আসছে, 0 1 আসছে। আচ্ছা ঠিক আছে, এবার ধরো আমি বললাম b এর ভ্যালু, a আর b, তাই না? আমি তোমাকে বললাম b এর ভ্যালু a এর থেকে বড় কিনা? b এর ভ্যালু a এর থেকে বড় কিনা? বলো, b কি a এর থেকে বড়? হ্যাঁ, তার মানে এটার উত্তর কি আসবে? 1। দেখো 1। প্রোগ্রামিং কিন্তু খুবই সহজ জিনিস, তুমি যদি ঠিকমতো বুঝতে পারো। আচ্ছা, এবার যদি আমি বলি b এর ভ্যালু a এর থেকে বড় বা সমান কিনা? দেখো গ্রেটার দেন ইকুয়াল দিছি, বড় বা সমান কিনা, বড় বা সমান কিনা, বড় বা সমান কিনা, বড়। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কি হবে বলো তো? আমাদের উত্তর কি হবে বলো তো? 1, তাই না? আমাদের উত্তর কি হবে? 1। দেখো 1 আসছে। আচ্ছা ঠিক আছে, এবার সবার লাস্টে দেখো তো, এবার আমি তোমাকে বললাম b এর ভ্যালু a এর সমান কিনা? এটা মানে b a এর সমান না, সমান না, তার মানে উত্তর কি আসা উচিত? 0 আসা উচিত। এই সবার লাস্টে 0 আসছে। এইবার তোমাকে বললাম b এর ভ্যালু a এর সমান না, b এর ভ্যালু a এর সমান না, এটা কি সত্য? এটা সত্য। এটা কি সত্য? এটা সত্য। তার মানে আমাদের উত্তর কি? 1। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। তো আমাদের রিলেশনাল অপারেটর এই ওয়ারগুলো গেল, রিলেশনাল অপারেটর এটা গেল। ঠিক আছে, আর 2টা অপারেটর আছে, যার মধ্যে একটা আজকে দেখবো, আরেকটা পরের ক্লাসে। আর 5 মিনিট। এখন যেটা দেখবো সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। এটাকে বলা হয় লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর 3 ধরনের: অ্যান্ড, অর, নর। অ্যান্ড, অর, নর। তোমরা অ্যান্ড গেট, অর গেট, নট গেট, সরি, অ্যান্ড, অর, নট। ঠিক আছে, আমাদের লজিক্যাল অপারেটর গুলো হচ্ছে অ্যান্ড, অর, নট। তোমরা 3টা গেট পড়ছিলা না? অ্যান্ড গেট কি ছিল? 2টা ইনপুটই 1 হলে আউটপুট 1 হয়, 2টা ইনপুটই 1 হলে আউটপুট 1 হয়, বাদ বাকি সব কেসে আউটপুট 0, তাই না? অর গেট কি ছিল? যে কোনো একটা, 2টাই যদি 0 হয় সেক্ষেত্রে 0,
বাকি সব ক্ষেত্রে 1, বাকি সব ক্ষেত্রে 1, তাই না? তাই তো। আর নট কি ছিল? নট একটা ইনপুট নিত, সেই ইনপুটটাকে উল্টায় দিত। একটা ইনপুট নিত, সেই একটা ইনপুটকে উল্টায় দিত। বুঝছো? ঠিক আছে, ঠিক আছে। তাইলে এখান থেকে আমাদের যে নট অপারেটরটা, সেটা একটা ইউনারি অপারেটর। যদিও এটা বাইনারি অপারেটরের আন্ডারে লিখছি, নট অপারেটর একটা ইউনারি অপারেটর। কেন বলো তো? সে একটা অপারেটরকে নিবে, তাকে উল্টায় দিবে। একটা অপারেন্ট নিবে, সে একটা অপারেন্টকে নিয়ে সেটাকে উল্টায় দিবে। ঠিক আছে? আচ্ছা, এন্ড আর অর, এন্ড আর অর এই দুইটা, এটা হচ্ছে অর, ঠিক আছে? এটা হচ্ছে অর, এটা হচ্ছে এন্ড। তারা দুইটা বাইনারি অপারেটর। তারা দুইটা কি? বাইনারি অপারেটর। আচ্ছা, তাহলে বুঝতে পারতেছো অরের কাজটা কি হবে? সে দুইটা ইনপুট নিবে, দুইটা ইনপুট নিবে, দুটাই যদি 1 হয় আউটপুট 1 দিবে, এন্ড। বাকি সব কেসে আউটপুট 0। অরের কাজ কি? দুটা ইনপুট নিবে, দুটাই 0 হলে আউটপুট 0, বাকি সব কেসে কি আউটপুট 1 দিবে। তাহলে সে ইনপুট কি নিচ্ছে? 0 আর 1 না? 0 আর 1 না? আমাকে বলো তো সে ইনপুট কি নিচ্ছে? আমাকে বলো 0 আর 1, তাই না? 0 আর 1 কই থেকে জেনারেট হয়? রিলেশনাল যে এক্সপ্রেশন সেখান থেকে না? রিলেশনাল যে এক্সপ্রেশন, তো প্রোগ্রামিংয়ে আমরা দেখা যায় এই যে রিলেশনাল অপারেটর আর লজিক্যাল অপারেটর, রিলেশনাল অপারেটর আর লজিক্যাল অপারেটর এই দুটো একসাথে ব্যবহার করি। এই দুটো একসাথে ব্যবহার করি কিভাবে? একটু তাকাও, কিচ্ছু লেখা লাগবে না, কিচ্ছু লেখা লাগবে না। দেখো লজিক্যাল অর, এই যে আমাদের সেই লজিক্যাল অর, সে দুইটা ইনপুট নিচ্ছে, খেয়াল করছো? দুইটা ইনপুটই কিন্তু দুইটা রিলেশনাল অপারেটর। সে কি দেখতেছে? এই দুইটা সমান আর এই দুইটা সমান, যে কোনো একটা সত্য হলেই সে আউটপুটে সত্য দিয়ে দিবে। এই রাশিটা সত্য বা এই রাশিটা সত্য হলেই সে আউটপুটে 1 দিয়ে দিবে। দুটা মিথ্যা হলে সেক্ষেত্রে 0 দিবে। এন্ড দুইটাই আউটপুট যদি সত্য হয়, দুইটাই যদি সত্য হয়, সেক্ষেত্রে সে আউটপুট 1 দিবে, নাইলে 0। নট কি করে? ওর কাছে যে অপারেন্টটা পাইছে এটারে উল্টায় দেয়, ওটারে উল্টায় দেয়। আমরা এক্সাম্পল যাই, তাহলে পুরাপুরি ক্লিয়ার হয়ে যাবে, পুরাপুরি ক্লিয়ার হয়ে যাবে। মনোযোগ দাও সবাই, মনোযোগ দাও সবাই। ঠিক আছে, তো আমরা কি প্রিন্ট করি? আমরা ফার্স্টে এন্ড অপারেশনটা দেখব। এন্ড, এন্ড মানে দুইটা এন্ড দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এন্ড দুইটা ইনপুট নিবে, দুইটা ইনপুট নিবে, দুইটা ইনপুট মানে দুইটা শর্ত। এন্ড দুইটা ইনপুট নিবে, এখানে একটা শর্ত, এখানে একটা শর্ত, এখানে একটা শর্ত। দুইটা শর্তই সত্য হলে সে আউটপুট কি দিবে? 1 দিবে, নাইলে 0 দিবে, নাইলে 0 দিবে। ঠিক আছে? আচ্ছা, আমি বলি তোমাকে, ধরো ধরো আমি তোমাকে বললাম a is greater than 2 and b is less than 10। আমাকে বলো দুইটা শর্তই কি সত্য? a কি 2 এর থেকে বড় এবং b কি 10 এর থেকে ছোট? এটার মানে হচ্ছে এটা একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটার মানে হচ্ছে a কি 2 এর থেকে বড় এবং b কি 10 এর থেকে ছোট? ঠিক আছে? উত্তরটা কি? হ্যাঁ, সত্য, সত্য, তাই না? সত্য, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে 1। এটার অ্যান্সার কি হবে আমাকে বলো তো? এটার অ্যান্সার কি হবে? আচ্ছা, রান হচ্ছে না কেন? হ্যালো, একটু দাঁড়াও। এখানে ইনপুটই নিচ্ছে না, সর্বনাশ। আচ্ছা, যাই হোক,
যাই হোক, আমি তোমাদের বলে দিচ্ছি, এটার আউটপুট দেখার দরকার নেই, বুঝছো? এইটার আউটপুট দেখার দরকার নেই। তাহলে এটার উত্তর কি হবে আমাকে বলো তো? এটার উত্তর কি হবে? 1, তাই না? তাই না? তাই না? এবার বলো তো এইটার উত্তর কি হবে? আমি যদি বলি a এর ভ্যালু 2 এর থেকে বড় এবং a এর ভ্যালু b এর থেকেও বড়, a এর ভ্যালু b এর থেকেও বড়, এটার উত্তর কি হবে? দেখো, এন্ড যদি দুই পাশেই সত্য হয় সেক্ষেত্রে সে আউটপুটটা কি দেয়? 1 দেয়। a ইজ গ্রেটার দেন 2, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। a কি b এর থেকে বড় না? ভুল। তাহলে এখানে সে আউটপুট কি দিবে? 0। আউটপুট কি দিবে? 0। ঠিক আছে, তো লজিক্যাল এন্ড গেল। এবার আসি কি? অর। ঠিক আছে, ধরো এটা আমি অর দিলাম। অর মানে হচ্ছে এই যে দুইটা দাগ, যে কোনো একটা সত্য হলেই সত্য, বুঝছো? যে কোনো একটা সত্য হলেই সত্য, ঠিক আছে? যে কোনো একটা সত্য হলেই সত্য। a ইজ গ্রেটার দেন 2, এটা কি সত্য? হ্যাঁ এটা সত্য। সে ওটা আর দেখবেও না, অর যেহেতু। তার মানে এখানে আউটপুট কি হবে? এখানে আউটপুট হবে 1, ঠিক আছে? আচ্ছা, অর গেল। এবার অর আশা করি বুঝছো, ওর দুই পাশে দুইটা এক্সপ্রেশন থাকবে, যে কোনো একটা সত্য হলেই সে আউটপুট 1 দিয়ে দিবে, মানে যে কোনো একটা 1 হলেই আউটপুট 1 দিয়ে দিবে, অর গেটের মতো, অর গেটের মতো। এবার আসি নট। নট একটা অপারেটর নাই, সে তার রেজাল্টকে উল্টায় দেয়। আচ্ছা আমাকে বলো তো, a ইজ গ্রেটার দেন 2, এটা কি সত্য না মিথ্যা? সত্য। তার মানে এটার আউটপুট কত? 1। এবার তার আগে তুমি যদি নট করে দাও, নট দিলা, এই যে নট, খেয়াল করো, এটা কিন্তু সত্য, তার মানে এটার ভ্যালু কত? 1। তুমি যখনই তার আগে নট করে দিছো, এটা কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। তার ভ্যালুটাকে উল্টায় দেয়, কাহিনী বুঝছো? তো এই ছিল আমাদের এন্ড, অর আর নট গেট লজিক্যাল, বুঝছো? ঠিক আছে, ওকে। তো আমাদের লজিক্যাল অপারেটর এটাও গেল, আমাদের রইলো বাকি আর একটা, সেটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটরটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। তো নেক্সট ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আর যা যা দেখাইছি এগুলা একটু রিভিউ করে আইসো, ঠিক আছে? প্রোগ্রামিং অনেক সহজ, তুমি যদি ঠিক মতো বুঝতে পারো। প্রথম দেখে হয়তো অনেক কিছু একটু ইয়ে লাগতেছে, কোড টোড করা কমপ্লেক্স লাগতেছে। তুমি বাসায় একটু নিজে প্র্যাকটিস করো, ফোনেও কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে কোড করা যায়। আমি যেই কোডগুলো করালাম ওগুলো একটু নিজে লেখো, তাহলেই ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি।